রেডি? আমরা পার্ট 7 তো শুরু করছি। দেখো এই ঠান্ডা বসে চট নিয়ে বুঝে চট নিয়ে তুমি বারোটা দেখো বলছে 3x - 4y + 12 = 0 সরলরেখার উপর x² + y² = 16 বৃত্ত দ্বারা ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য। মানে দেখো 12 দাগের 1 12 দাগের প্রতিটি অঙ্কের ফান্ডামেন্টালটা বেসিক প্যাটার্নটা একই। এখানে দেখো কি বলেছে, হয় কখনো বলবে জ্যাটার দৈর্ঘ্য বার করো, বা কখনো বলবে জ্যাটার দৈর্ঘ্য দেওয়া থাকবে বৃত্তের সমীকরণ বার করো, বিভিন্ন বলতে পারে, কিন্তু মিলটা এই 5টা অঙ্কই একই থাকবে। দেখো প্রথমে আগে ফিগার টানবে, ফিগার না গেলে হবে না। আচ্ছা বৃত্তটা কি সমীকরণ দিয়েছে না, x² + y² = 16। এই যে এবি এই জ্যাটা সমীকরণ দেওয়া আছে। দেখো 3x - 4y + 12 = 0। কেন বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y = 16, আর বৃত্তের যে জ্যা তার সমীকরণ দেওয়া আছে 3x - 4y + 12 = 0। এখন বলছে এই বৃত্তের ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য মানে এবি দৈর্ঘ্যটা বার করতে হবে। কখনো এবি দৈর্ঘ্য বলবে এর মধ্যবিন্দু বলা থাকবে, মুক্ত বলা থাকবে, বৃত্তের সমীকরণটা বার করতে হবে। দেখো এখন আপাতত যা বলেছে সেটা করছি। দেখো তাহলে এই ক্ষেত্রে কেন্দ্র থেকে লম্ব টানছি, দেখো এসি যোগ করছি, কি করছি এসি যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখন কি কি দেওয়া আছে, এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র 0, 0 আমরা জানি, x² + y² = a²। এই বৃত্তের কেন্দ্র সবসময় 0, 0, আর ব্যাসার্ধ 4 একক, ঠিক আছে। তাহলে এসির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, সি থেকে এবি এর দূরত্ব সিডি পেয়ে যাবো, সি থেকে এবি এর যে লম্ব দূরত্ব সিডি পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি এডি পেয়ে যাবো, এডিকে 2 গুণ করতে হবে, এবি পেয়ে যাবো। প্রফেসর বুঝতেছো? তাহলে এখন লিখবো, ধরি আমি ভাষা দিচ্ছি না, বলে দিচ্ছি, ধরি x² + y = 16 বৃত্তের এবি জ্যায়ের সমীকরণ 3x - 4y + 12 = 0। বৃত্তের কেন্দ্র সি 0, 0, এসি হচ্ছে ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য 4 একক। সি থেকে এবির উপর লম্ব টানছি সিডি, প্রতি ভাষা দিতে হবে, বাকি নাম দেবে না। সি থেকে এবির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সিডি। তাহলে এখন দেখো আমাদের প্রথমে সিডি বার করতে হবে। তাহলে বহিস্থ বিন্দু লম্ব দূরত্ব, তাহলে কি x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, আর ধ্রুবপদ 12 /3² যুক্ত 4², তাহলে 12/5 তো, ঠিক আছে। তাহলে এখন দেখো AD² মানে ভূমি স্কয়ার সমান, দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তো ঠিক আছে। তাহলে AD² এসি মান কত দিয়ে দেবো, তো 16 হলো, সিডি মান কত 12/5 তার হোল স্কয়ার। তাহলে 16 - 144/25, 25 16 400 - 144/25, হ্যাঁ। তাহলে কি আছে 4 × 6 = 10, 1 আছে 5 × 5 = 10, 1 আছে 2 আছে 2 আছে। তাহলে দেখো এডি দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি আমরা 256 বর্গমূল 16, 25 বর্গমূল 5। তাহলে দেখ জ্যামিতিক ধর্মসারে লিখতে হবে, জ্যামিতিক ধর্মসারে। তাহলে এবি সমান 2 × এবি, হ্যাঁ। তাহলে এডির মান কত 16 × 5, তাহলে 32 × 5 মানে 6 পূর্ণ 2/5 একক। এটা রাখতে হবে, এটা দেখো উত্তরটা। বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত হলো 32/5 একক। ক্লিয়ার আছে? বুঝতে আমাদের হয়েছে ক্লিয়ার? এই ফান্ডামেন্টাল রূপে তোমাকে করতে হবে প্রত্যেকটা অঙ্ক, এই 5টা অঙ্কের প্যাটার্ন এরকম। কখনো দেখবে জ্যাটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ বার করতে হবে,
কখন দেখা যায় বৃত্তের সঙ্গে দেখা দেবে, জ্যাটা দৈর্ঘ্য বার করতে হবে, এই মূলটা সেটা। ঠিক আছে, তাহলে কি হলো, দেখো এই যে বৃত্তের সমীকরণ তার জ্যা দেওয়া আছে একটা, বৃত্তের সমীকরণটা কি আকৃতি, আদর্শ আকৃতি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার আকৃতি, যে বৃত্তের কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ এ একক। তাহলে কেন্দ্র কি হলো 0 0 আর ব্যাসার্ধ 4 একক। এখন সি থেকে এ বির উপর লম্ব টান সিডি। ঠিক আছে, তাহলে বহিষ্ঠ বিন্দু থেকে লম্ব দূরত্বের ফর্মুলা কি, মডুলাস এক্স এর জায়গায় ভুজটা বসবে, ওয়াই এর জায়গায় কোটি বসবে, ধ্রুবক পদ আনচেঞ্জ থাকবে, বাই ওভার এক্স বর্গ প্লাস ওয়াই বর্গ দিয়ে দেখতে পাচ্ছি আমি 12 পাচ্ছিলাম। তাহলে এখন দেখো সিডি পেয়ে গেলাম, এসি দেওয়া আছে, তাহলে এইটি দূরে বেরিয়ে যাচ্ছে, পিথাগোরাস পদ্ধতি ভূ স্কয়ার সমান কি অতিভু স্কয়ার মানে লম্ব স্কয়ার পেয়েছি। দিয়ে দেখো এডির মানটা পেয়ে গেলাম, এডির মানটাকে 2 গুণ করলে কি পেয়ে যাবো। ঠিক আছে, প্রশ্নটা পড়েছি তোমরা। তাহলে ওই 2 নম্বর দেয় কি অঙ্ক সেম দেয়া, দেখো জ্যা দেয়া আছে, বৃত্তের কেন্দ্র বার করে ব্যাসার্ধ বার করতে হবে, এর পুরোটা আগেরটাই তো আগে যেমন মুখোমুখি বেরিয়েছে কেন্দ্র ব্যাসার্ধ, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক বার করবে -1/2 × x সহগ বা -1/2 × y সহগ, তাহলে এই সেন্টারটা পেয়ে যাবে। আর ব্যাসার্ধ মানে √, কেন্দ্রের ভুজ দ্বারা বর্গ প্লাস কেন্দ্রের কোণ দ্বারা বর্গ মাইনাস ধ্রুবক, তাহলে এই ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসি তো বেরিয়ে যাবে, সি বিন্দু বেরিয়ে যাচ্ছে, সি থেকে লম্ব বেরিয়ে যাবে। হ্যাঁ, পুরো এই অঙ্কটাই তো বুঝেছো, পুরো সেম অঙ্ক, এর মধ্যে নতুন কিছু নাই, অর্থাৎ 1 আর 2 একই অঙ্ক। ঠিক আছে, আমি কিন্তু আর করলাম না যেটা। যখন দেখবে রোমান দাগে বা ইংরেজির ছোট হাতের অক্ষর দিয়ে থাকবে, তাদের বেসিক প্যাটার্নটা সবসময় এক হবে, সব সময়। তাই সেক্ষেত্রে অঙ্কগুলোকে একটা করলে তোমার সবগুলো পারতে হবে। এবার কি বলেছে দেখো, 3 নম্বরটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান স্কোয়ার, বৃত্ত দ্বারা ওয়াই সমান mx প্লাস c সরলরেখার উপর ছেদ জায়গা দৈর্ঘ্য 2 বিয়োগ দেখা যায় মুখ একই অঙ্ক। দেখো কি দেয়া আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আছে এ স্কোয়ার। আচ্ছা, জ্যাটা সমীকরণ দেয়া আছে, হ্যাঁ তার মানে সাজিয়ে দিচ্ছি আমি mx - y + c = 0। হ্যাঁ ঠিক আছে, তো y সমান mx + c মানে এটা তো। দেখো এই বৃত্তের কেন্দ্র 0 0 ব্যাসার্ধ কত, হ্যাঁ, আর এই জ্যাটার দৈর্ঘ্য 2b বলা আছে, তাহলে এইটা অবশ্যই b হবে না। ঠিক আছে, তাহলে এখন সি থেকে লম্ব বার করে, সি থেকে বহিষ্ঠ বিন্দু লম্ব বার কর, তাহলে সি দিয়ে বার কর, মডুলাস ভুজের জায়গায় 0 বসা, কোটির জায়গায় 0 বসা, প্লাস সি বাই ওভার m স্কয়ার প্লাস x স্কয়ার, মড সি বাই √m স্কয়ার প্লাস 1। তাই তো, এখন তাকে দেখ পিথাগোরাস পদ্ধতি আমি অ্যাপ্লাই করি, তাহলে ac স্কয়ার সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার। তো হলো, দেখ ac মানে a পেয়েছি, ad মানে দেখ b বলা আছে প্রশ্নে, জ্ঞান দৈর্ঘ্য 2b বলা আছে, তো তার অর্ধেক করা b হবে, প্লাস cd স্কয়ার মানে দেখ c স্কয়ার বাই m স্কয়ার প্লাস 1। হ্যাঁ, তাহলে এখন কি প্রমাণ করতে বলে দেখতে রে, ভালো কথা কি দেখ, তাহলে যে c স্কয়ার সরি ঠিক আছে, দেখ এটা নিয়ে লিখলাই a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার সমান কি c স্কয়ার বাই m স্কয়ার প্লাস 1। তো মনে হলো, হ্যাঁ, তাহলে এইটা ইনটু এটা সমান c স্কয়ার, ওটা মনে করছে। তাহলে ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু একই, বেসিক প্যাটার্নটা তো সবারই একই। ঠিক আছে, এখানে জ্যাটা সমীকরণ দেওয়া আছে, জ্যাটার দৈর্ঘ্য বলা আছে, তাহলে জ্যাটা সমীকরণ দেওয়া আছে, এটা জ্যাটার দৈর্ঘ্য 2b বলা আছে, তাহলে এডিটা অবশ্যই বি হবে। এসি দৈর্ঘ্য দেখো এখানে পেয়েছে কেন্দ্র 0,0, বহিষ্ঠ বিন্দু লম্ব বার করছি, দিয়ে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করছি, যে দেখো ac স্কয়ার সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার, তাহলে উত্তর গেল। ঠিক আছে, মূল জিনিসটা আমাদের একই আছে। কি অভিলাষ বুঝতে পারছো, বুঝতে পারছো আমরা মাথা ঢুকছে
আমি বলতে চাইনি, মুখে প্রশ্ন বেরিয়েছে। তাহলে দেখছো এর যে বাস্তব সত্য কথা, আমি তো ঘুরে আছি, আমার তো খেয়াল নাই। আচ্ছা যাই হোক, এখন দেখো 4 নম্বরে বলছে 3x + 4y = c। সরলরেখা থেকে এই বৃত্তটি দ্বারা ছিন্ন জ্যায়ের দৈর্ঘ্য 8 হলো, একই অঙ্কন করছি, বুঝলে? সেম মেথড করবে, তাহলে এই উত্তর। তাহলে আমি করছি 5 বুঝলে? দেখো একটি বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। একটি বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ দেওয়া আছে, x - 2y + 1 = 0 আর x + y - 2 = 0। বৃত্তটি এত সরলরেখার উপর যে জ্যা অঙ্কিত করে তার দৈর্ঘ্য 6 একক। দেখ একই অঙ্ক, একই মেথড। তাহলে বৃত্তটি কোন জ্যায়ের সঙ্গে? না 3x + 4y + 8 = 0। এই জ্যাটা কত দৈর্ঘ্য? 6 একক। তার মানে দেখ এইটা তো অবশ্যই 3 একক। এখানে বৃত্ত সঙ্গে দিয়েছে, ঠিক আছে? দেখ ইজিলি পারবি, খুব সহজ অঙ্কটা। এখন দেখ বৃত্তটার ব্যাসের সমীকরণ বলা যায়। দেখ ফিগারটা জটিল করতে চাইছিলাম না, কিন্তু জটিল হয়ে যাবে। এই একটা আর একটা ব্যাস দেওয়া আছে, ভালো দেখ দুটো ব্যাস যেখানে ছেদ করে সে কেন্দ্র তো। তাহলে একটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে, দেখ কত কি দেওয়া আছে? না x - 2y + 1 = 0 আর এর সমীকরণ দেওয়া আছে কত? x + y - 2 = 0। ঠিক আছে? তাহলে এই একটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে এটা, এই একটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে এটা। তাহলে দুটো ব্যাস যেখানে ছেদ করে সেটা কেন্দ্র। তাহলে আগে প্রথমে করব x - 2y + 1 = 0, এটা 1 নম্বর। আর x + y - 2 = 0 2 নম্বর। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দাও। এটা জাস্ট অপনয়ন করলে মিটে আছে, বুঝেছো? কেন বলছো দরকার নেই। নেক্সট দেবে তো। তাহলে গেল দেখো -3y + 3 = 0। বের করছি, এটা থেকে বাদ দিচ্ছি এইটা এইটা এটা, হবে তো? বের করছি, লেখছি না। তাহলে গেল y সমান দেখো 1 হয়ে গেল। y সমান 1 যে কোনো একটা বসে দাও, এটি বসে দাও না। তাহলে কি হবে? from 2, তাহলে x + 1 - 2 = 0। x সমান 1, হ্যাঁ? তাহলে ব্যাস দ্বয় যেখানে ছেদ করে সেটা কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটা দেখো এটা 1,1 হয়ে গেল। অঙ্ক। তাহলে এখানে যদি আমি এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করতে পারি, দেখ এটা আলফা বিটা পেয়ে গেছি, আর এসি টা বের করতে পারি, এ পেয়ে যাবো। তাহলে আলফা বিটা দেয়া থাকবে কেন্দ্র, ব্যাসার্ধ এ। তাহলে সেই বৃত্তের সমীকরণ কি ফর্মুলা? কোন বৃত্তের কেন্দ্র আলফা মা বিটা, ব্যাসার্ধ এ একক, সেই বৃত্তের সমীকরণ কি হবে? x - alpha তার হোল স্কয়ার + y - বিটা তার হোল স্কয়ার = s। ঠিক আছে? তার মধ্যে আলফা আর বিটা পেয়ে গেছি। তাহলে এখানে বাকি রইল কি? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি বার করতে পারি জানো এটা, তাহলে আমি ব্যাসার্ধ বার করার চেষ্টা করছি। দেখ তাহলে দুটো ব্যাস সমান করে দিয়েছি, করে কেন্দ্র পেয়ে। এরপর দেখ কি দেয়া আছে? না এই সি থেকে এ বি এর লম্ব দূরত্ব বার করছি। সি তে বার করতে আগে নিয়ে বার করছি মডুলাস x জায়গায় বসাও 3 × 1, y এর জায়গায় বসাও 4 × 1 + 8 / 3 স্কয়ার + 4 স্কয়ার। তাহলে 3 আর 4 7 8 15, নিচে তো 5। ঠিক বলো? তাহলে দেখ এইটাও তো 3 একক হয়ে গেল। আলটিমেটলি এসি বেরিয়ে যেত। তাহলে এসি স্কয়ার, তুমি বুঝতে পারছো কিছু? হ্যাঁ, তোমার সম্বন্ধে কত অভিযোগ। তোমার ভাগ্নি ফোন করেছিল পরশু সন্ধ্যাবেলায়, 35 মিনিট ধরে তোমার সম্বন্ধে বলছে আমি কি ফ্যাসাদে পড়েছি, ওকে সায়েন্সে পড়াতে ঢুকিয়ে যাও, যাওয়ার পড়াতে হয়ে গেছে, যাওয়া হয়ে গেছে। তুমি সব তোমার বাবা মাকে জ্বালিয়ে দিচ্ছ, সবাইকে জ্বালিয়ে দিচ্ছ না পড়ে। তাহলে গেছে দেখো এইটা 3, এটা 3 তো। তাহলে এসি স্কয়ার সমান দেখো 3 স্কয়ার + 3 স্কয়ার হবে তো, এটা 3 তো, আর 6 বলা আছে। তাহলে 3 স্কয়ার + 3 স্কয়ার মানে 9 × 18। তাহলে এসি দৈর্ঘ্য দেখ 3√2 একক, হবে না? ঠিক আছে? তাহলে দেখ এসি মানে ব্যাসার্ধ পেয়ে গেলি।
কেন্দ্র দাগি দেখেছিস? তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? বৃত্তটির সমীকরণ দেখ, এটা আলফা এটা বিটা, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান স্কোয়ার রে এরপর কত দেখা ভেঙে দে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, এক এক দুই দিকে 18 গেলে মাইনাস 16 করে যাবে। দেখো এদের বিকল্প বুঝে নেওয়া হবে না, তোমার 1412 বিকল্প নেই, ঠিক আছে? ঠিক আছে, মাথা বুঝে? তাহলে এখানে উদ্দেশ্যটা কি? কেন্দ্র বার করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, দুটো ব্যাস যেখানে ছেদ করে সেটা কেন্দ্র, দুটো ব্যাস যেখানে ছেদ করে সেটা কেন্দ্র। তাহলে আমি ব্যাস ধরে সমাধান করছি, তাতে বর্জন করতে পারো, অপনয়ন করতে পারো, করে আমরা ছেদ বিন্দু পাচ্ছি 1, এরপর তাকে দেখো জ্যাটার সমীকরণ দেওয়া আছে আর জ্যাটার দৈর্ঘ্য বলা আছে। তাহলে জ্যাটার সমীকরণ 3x + 4y + 8 করেছিল আর দৈর্ঘ্য বলা আছে 6, তাহলে এ দিটা হচ্ছে 3 একক, আর বহিস্থ বিন্দু থেকে এর লম্ব বার করছি সেটা 3 একক পাচ্ছিল, ঠিক আছে? এরপর দেখ এই কোণে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, তাহলে 9 আর 18, 18 বর্গমূল 3√2, ঠিক আছে? তাহলে কেন্দ্র 1 1 আগে পেয়ে গেছি, ব্যাসার্ধ 3√2 পেয়ে গেলাম, গেলাম। তাহলে আমাদের এই 5টা অঙ্কের কিন্তু মূল মেথড হবে একটাই, মূল মেথড একটাই, আমরা কিন্তু একটাও বাইরে দিয়ে যাইনি। কেন্দ্রের স্থানাঙ্ক এর আগে জ্যাটার দৈর্ঘ্য বার করতে ছিল, 1 2 3 তো জ্যাটার দৈর্ঘ্য বার করতেছে, বুঝেছো? 4-এ একটু ঘুরিয়ে আর 5 নাম্বারটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? 5টা অঙ্ক আমার কমপ্লিট হয়ে গেল, মাত্র বুঝে এটা ক্লিয়ার? তার মধ্যে এই অঙ্কটা আর এই 2 নাম্বারটা দেখবে প্রায় আছে টেস্ট পেপারে, এই 2 আর 5 টেস্ট পেপারে পাতায় পাতায় পাবে, সালে পড়ে না? হ্যাঁ সালে আরো পড়েছে, এটা দেয়নি তাই। তাহলে 12টা হয়ে গেল, চলে আসছে দেখো 13 দাগে কি বলছে? তৃতীয় পাদে অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা দুটি অক্ষকে স্পর্শ করে এবং এর একটি স্পর্শক। দেখো প্রথমে 13 অঙ্কটা কি বলছে? দুটো অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কি হবে? দুটো অক্ষকে স্পর্শ করে এমন বৃত্ত, গুড। তাহলে দেখবো যে বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে ধরি তার সমীকরণ কি হবে? x - a তার হোল স্কয়ার প্লাস y - a তার হোল স্কয়ার সমান a স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করা বৃত্ত। দেখো ওই পর্যন্ত গেল, দিয়ে দেখো আমাদের বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? এইটা হলো এর সমীকরণটা পেয়ে যাচ্ছি x - a এর হোল স্কয়ার প্লাস y - a তার হোল স্কয়ার সমান a স্কয়ার, ঠিক আছে? এরপর দেখো কি বলছে? এই বৃত্তের একটা স্পর্শক বলে দিয়ে দেখো, একটা স্পর্শকের সমীকরণ বলা আছে দেখো PT, এর সমীকরণ বলা আছে কি? দেখো 3x - 4y + 12 = 0, এটা বলা আছে, ঠিক আছে? এখন দেখো তাহলে এই বৃত্তটার সমীকরণ দেখো, আমরা এখানে লম্ব টানলাম কেন্দ্র থেকে, টুলো এই বৃত্তের কেন্দ্রের স্থান কত? এই যে বৃত্ত সমীকরণ ধরছি তো কেন্দ্রের স্থান কত? -a/2। বাহ, সব বড় না কম করে বলবে? ছি এ ভাই এত ভালো পড়াটা খরচ, তোমার দাদা মামা চিন্তা করছেন কেন এত গর্ব উত্তর দিচ্ছ? সত্যি তো খুব অন্যায়, আমি বলবো কেউ চিন্তা করবেন না, আপনি ছেলে এমনি পাস করে যাবে। কি এত পড়লে তো মুশকিল, এপাশ ওপাশ ধপাস ধপাস করে পড়ছে, ভাই দেখো পিচ্ছিল কাদা আছে নিশ্চিত, না এত কাঁচা খাওয়া অভ্যাস করে থাকে করে। সবই গোল সব x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার সমান a স্কয়ার, তার কেন্দ্র কত? হ্যাঁ কেমন ব্যাচ পড়াচ্ছি, ব্যাচ ফাটাফাটি, আমাকে
মানে এপাশ ওপাশ ধপাস ধপাস করে না ওই সেই কাপড় কাচা দেখেছি মেয়েগুলো কাছে এরকম করে ঢিপ 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 করে কাছে ওরা আমার কেচে দেবে এবার কেচে উদ্ধার করে দেবে। রাজেশ দাদা ঠাস করে 2 3 সময় মাথা করে দেবে। তাহলে লিখেছে এ কমা এ আর ব্যাসার্ধ তো ঠিক আছে। তাহলে আমি এই বহিস্থ বিন্দু লম্ব বার করছি, সিপি বার করছি। যেমন লিখে যাবে এক্স এর জায়গায় এ বসবে, ওয়াই এর জায়গায় এ বসবে, প্লাস 12 12/3 স্কয়ার যুক্ত 4 স্কয়ার। তাহলে দেখো এখানে 12 মাইনাস এ বাই 5 তো হ্যাঁ এইটা সমান দেবো না এ তো আমরা স্পর্শকের শর্ত জানি কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেটা ব্যাসার্ধ সমান। তাহলে এখন দেখো তো মডিউলাস 12 মাইনাস এ সমান 5 এ, তাহলে বর্গ লিখে হবে 144 মাইনাস 24 এ প্লাস এ স্কয়ার সমান 25 স্কয়ার তো তাহলে এখন দেখো তো সব ওদিকে যাও 25 থেকে 1 গেলে 24 স্কয়ার প্লাস 24 এ মাইনাস 144 ইকুয়াল টু 0। 24 দিয়ে ভাগ করো তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে গেছে a প্লাস 3 ইনটু a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কোন মানটা দেব? তৃতীয় পদে দেখো বৃত্ত কোথায় অবস্থিত? তৃতীয় পদে এখানে দেখো x ডট ও x y ও y ডট তৃতীয় পদে মানে কি হবে বিশেষতার পরিচিতি কি হবে তৃতীয় পদে বিন্দু স্থান কি হয় বৃত্তটা নাই হোক কোন একটা বিন্দু তৃতীয় পদে অবস্থিত এক তৃতীয় পদে অবস্থিত বিন্দু স্থান বলো দিন তৃতীয় পদে অবস্থিত -3, তাহলে এখান থেকে হচ্ছে তৃতীয় পদে কেন্দ্রটা তৃতীয় পদে বৃত্তটা কি তৃতীয় পদে এই যে এই পদে হ্যাঁ তাহলে যে কেন্দ্র এই যে কেন্দ্র সে কেন্দ্র কি হবে নেগেটিভ হবে তো হ্যাঁ তাহলে লিখবো যেহেতু বৃত্তটি তৃতীয় পদে বলা দেখো তৃতীয় পদে অবস্থিত তাই এ নট করে দিয়ে হতো না তৃতীয় পদে দেখো কেন্দ্র এরকমই তো তাহলে এইটা তৃতীয় পদে অবস্থিত মানে কি কেন্দ্রের যে ভুজ বা কোটি সে পজিটিভ হবে না ঠিক আছে 2,2 এটা যদি 2 নিতাম তাহলে 2,2 হতো কোথায় প্রথম পদে -3 নিলে -3 কোথায় অবস্থিত তাহলে এসব দুইটা বাদ যাবে তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম বৃত্তের সমীকরণ পেতে আপত্তি আছে কিছু তাহলে অতএব বৃত্তটির সমীকরণ তাহলে কি হবে x মাইনাস প্লাস x বলে এই যে মাইনাস 3 বসো প্লাস y প্লাস 3 তারপর স্কয়ার ভেঙে দাও তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ab 6x প্লাস 6y 9 কেটে যাবে দেখো এইটি সমীকরণ ঠিক আছে মনে হবে এই সময় 2 কেন নিয়ে বুঝতে পারছো কারণ বৃত্ত তৃতীয় পদে বলে দিয়েছে তৃতীয় পদে মানে কেন্দ্র কখনোই পজিটিভ হবে না ঠিক আছে তাহলে এইখানে a সমান যদি 2 নিতাম তাহলে কেন্দ্র 2,2 হতো মানে বৃত্ত কোথায় অবস্থিত প্রথম পদে হয়েছে তাহলে এখানে তৃতীয় পদে পরিষ্কার উল্লেখ করা আছে তাহলে এর মানটা আমি 2টা বাদ দেবো তাহলে এই মানটা -3 নিতে হবে তাহলে -3 যখন দিয়েছে তাহলে বসাও তাহলে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার সমান 3 স্কয়ার ভেঙে দিয়েছি কত টাকা ঠিক আছে মনে হচ্ছে হবে তো এমন যদি জানতাম যে এই কটি ছেলে আসবে বি গ্রুপটা বলে দিতাম বি গ্রুপ অনেক পড়তে আসতো আমি জানি তা সেদিন তোমার বলে গেল যে আমার টিউশন আছে যদি আমি বলেই তো তাহলে বি গ্রুপটা বলে দিতাম অনেক কোশ্চেন পড়তে আসতো তাদের কাজ হতো সেহেতু আমাকে কেউ বলেই কিছু গেলে না তাহলে আমি যখন করলাম যে যদি সম্ভব হয় তাহলে তখন সে কথাটা পসিবল মানটা বুঝতে পারে না যে আমি যে ইংরেজিতে আমি তো বাংলায় তো কোনো লিখবো না আমি এএমআই ভালো আছি বিএইচে এলো ওসব আমি লিখবো না আমি জীবন কোনো লিখি না আমি যেখানেই মেল পাঠাই সবসময় ইংলিশ দেয়
বাংলা কোনো প্রশ্ন নেই। আমাদের শেয়ার মার্কেটের বড় বড় জায়গায় আমাদের হাই স্টেট ব্যাংকের ম্যানেজারকে আমাকে ইয়ে চিফ ম্যানেজার মানে চেয়ারম্যানকে আমাকে ইয়ে মেল পাঠাতে হয়, অ্যাক্সিস ব্যাংকে মেল পাঠাতে হয়, মানে সেবিকে মেল পাঠাতে হয়। আমাদের বাংলা লেগে অভ্যাস হয় না, পারবো না। তা তখন তো বলতো তো যে কেউ কেউ বলতো যে স্যার এদের মধ্যে বি গ্রুপে যদি বলতো যে আমি যাবো, এই এ বললো আমি চলে আসবো, আমাদের কিছু একটা অসুবিধা আছে হয়তো যাকে চলে আসবো। তাহলে এরকম তো সবাই বলতে পারতাম, কথা মনে করলো ছেলে পড়তে পেতো এর জন্য যে কুলাঙ্গগুলো আসবে না, তাহলে আমি অবশ্যই বলে দিতাম যেতে চলে। আমি তো আজকে তো বাউন্ড দিনই যে আজকেও আসতে হবে, কিন্তু ঘটনা তারা তো বলে দেওয়া উচিত যে আমাদের টিউশন আছে। আমি তো কারো বলবো না একটু টিউশন করে আয়, আমি তো ভিডিও ক্লিন ছাড়ছি কিছু নেই, ওই কারণে তো টিউশন থাকতেই পারে, আমার কামাই কেনা হয়। তাহলে এই আমি এদের বলে দাম এই ঠিক আছে, শেখালে এখন যখন হয় আমার বিগ্রহ করে যে পয়সা দিই। এরপর দেখো 14 দাগে অঙ্কগুলো প্রায় অঙ্কই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়। বৃত্তদ্বয় স্পর্শ করা, আমি প্রথম দিনে বলেছি। দেখো তবু আরেকবার আমি ঝালিয়ে নিচ্ছি। এদের ব্যাচের মধ্যে দেখছি তো এই অভিলাষ গিন্নি, ওর একটু ধরো পড়ালেখার চেটা আছে, আর দু একটা বাকিগুলো তো মনে হচ্ছে সেই যত প্রাইভেট কামাই দেবো ততই ভালো, ততই ভালো। আমাদের এর একটু যেটা আছে অসে করলে মানে হবে। দেখো ধরো এই একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে C1, এর কেন্দ্র হচ্ছে C2। এখানে দেখো টাচ পয়েন্ট T, তাহলে এইটা হচ্ছে যদি R1 হয়, এর যদি R2 হয়, তাহলে দেখো যে বই স্পর্শ করে, তাহলে C1 থেকে C2 দূরত্ব সমান C1T প্লাস C2T, তাহলে C1 C2 সমান R1 প্লাস R2। এটা বই স্পর্শ করলে, ঠিক আছে। অন্তঃস্পর্শ করলে কি হবে? একই হবে, তাহলে C1 C2 সমান কি হবে? মডিউলাস R1 মাইনাস R2 যাবে। অন্তঃস্পর্শ করলে অন্তর বিয়োগফল, বই স্পর্শ করলে যোগফল, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগফল। এটা মড দিচ্ছি কেন? কে বড় জানি না, R1 R2 থেকে বড় হতে পারে, R2 R1 থেকে বড় হতে পারে। যদি R1টা ছোট হয়, R2 বড় হয়, তাহলে R1 R2 নেগেটিভ হয়ে যাবে, আর দূরত্ব নেগেটিভ হয় না, তার জন্য মড দেবে। ঠিক আছে, মড দিলে মড মানে পজিটিভ, মড মানে যে কোনো সংখ্যার মড মানে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমি যদি R1 মাইনাস R2 লিখতাম, তাহলে কি হতো না, R1 থেকে যদি R2টা বড় হতো নেগেটিভ হয়ে যেত, তাহলে মড দিলে তাহলে মড মাইনাস 5 মানে 5। ঠিক আছে, এটা গেল দেখো বহিঃস্পর্শ করলে। আচ্ছা, এইটা কি হলো? অন্তঃস্পর্শ করলে। এখন কিছুই বলা নাই, স্পর্শ করা বলা আছে। তাহলে দেখো স্পর্শ করলে দেখো তিনটে শর্ত মনে রাখতে হবে। স্পর্শ করলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব সমান R1 প্লাস মাইনাস R2। গেল? যদি স্পর্শ করে বলে, অন্য কিছু না বলে, তাহলে কি হবে? তাহলে বহিঃস্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে পারে, তাহলে 5 করে দাও। তাহলে R1 প্লাস R2, R1 মাইনাস R2, তাহলে R1 প্লাস মাইনাস R2। এটাকে মাথায় রাখতে হবে। আগে দেখতে হবে কি বলেছে, স্পর্শ করে তাহলে এটা, বহিঃস্পর্শ করে এটা, অন্তঃস্পর্শ করে এটা, কি স্পর্শ করে বলে দেখতে হবে। যদি কোনো স্পর্শ যদি শুধু স্পর্শ বলে তখন এটা করতে হবে। যদি বহিঃস্পর্শ করে বলে এটা, অন্তঃস্পর্শ করে বলে এটা, মনে থাকবে। তাহলে স্পর্শ করার কথাটা বলা থাকলেই আগে দেখে নিতে হবে বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ। যদি কিছু স্পর্শ না বলা থাকে, শুধু স্পর্শ করা তখন তোমার এটা ইউজ করতে হবে। তুমি এইটা বা এটা ইউজ করলে কেটে দেবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো 14 দাগে এই তিনটে বেসিস করে আমরা করবো। তুমি বলছিলে বৌদের সঙ্গে আসবো, আসো না? তুমি বল 3 দিনে আসবো বল না, শোনা দেবে। ওই ইয়ে আসনে কি নাম বল, অনুজা, ও আসছে, চলো আমার কাজ নিয়ে কাজ। 14 থেকে 1 দেখো, দেখাও যে এই বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, শুধু অন্তঃস্পর্শ বলবে না, শুধু বহিঃস্পর্শ বলবে না, ওই একটা লেজুর থাকবেই স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। আগে আমরা কি স্পর্শ করে সেটা দেখি। অন্তঃস্পর্শ অঙ্ক তো বলেছে,
তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র বার করবো C1, ব্যাসার্ধ R1। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, ব্যাসার্ধ R2 বার করবো। দিয়ে C1 থেকে C2 দূরত্ব বার করবো। সে যদি মডিউলাস R1 মাইনাস R2 দেখাতে পারি তাহলে অন্তঃস্পর্শ করে, এখানে অন্তঃস্পর্শ প্রমাণ করতে বলেছে। সুতরাং আমি আগে সমীকরণগুলো লিখে থাকবো। তাহলে কি আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 6y 18 ইকুয়াল টু, দাঁড়া আগে সব বার করে নিই, ফিগারটা আঁকতে হবে না। আর দু নম্বর বৃত্তটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে 1 নাম্বার বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্রের স্থান কি হবে? মাইনাস হাফ ইন্টু মাইনাস একবার বলতে হবে, সবার বললাম 3 কমা মাইনাস 10 মাইনাস, এবং ব্যাসার্ধ R1। জিত, এই ব্যাসার্ধ বল। জি স্কয়ার মাইনাস এখানে এখানে ওসব বললে লাভ নেই। 6 তার হোল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ফর্মুলা? বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এ, তো ব্যাসার্ধ ফর্মুলা কি? √ মাইনাস জি স্কয়ার। হ্যাঁ সেও কি ও x সহ হোল স্কয়ার। বাট বড়, আমার বড় না। এ কি সর্বনাশ করছেন তুমি? করোনা ভাইরাস তো খারাপ জিনিস এটা। করোনা ভাইরাস তোমার কত ক্ষতি করবে? তোমার মেরু মজ্জাটাকে খেয়ে দিচ্ছে তুমি। ক্লাস 12 বাগাতে পারো না, মোটেই বাগাতে পারো না। আবার তোমাদের সিলেবাস কমিয়ে দিয়েছে। সিলেবাস কমিয়ে দেবে মানে বাজে, যেগুলো সিলেবাসে কিছুই লাগে না সেগুলো কমিয়ে দিয়েছে। যেমন কমিয়ে দিয়েছে কোনটা? অসীম জিপি, যেটা কাজেই আসে না। ঠিক আছে, আচ্ছা হাই পারবোলা অর্থাৎ পরাবৃত্ত কমিয়ে দিয়েছে। যে উপবৃত্ত করে সে তো পরাবৃত্ত এমনি পেয়ে যাবে, তো ওটা কমানো কি দরকার ছিল? বুঝেছো? যেটা কমানোর দরকার ছিল স্ট্যাটিস্টিক্স, ওটা ক্লাস 12 গায়ে লাগবে না। ওটা তো মাধ্যমিক করেছো, ওটা গায়ে লাগবে না, ওইটা কমিয়ে দেওয়া উচিত ছিল। তা না করে ওটা রেখে দিচ্ছে। আচ্ছা ম্যাথামেটিক্যাল রিজনিংটা বাদ দিচ্ছে, ঠিক আছে, কারণ ওটা সত্যি বলতে খুব একটা কাজের নয়, কিছু গায়ে লাগে না, হাই সেকেন্ডারি লেভেলে কোনো জায়গায় গায়ে লাগে না, ওটা বাদ দিচ্ছে, ঠিক আছে। বুঝেছো? অথচ দেখো যেগুলো বাদ দিয়েছে সেগুলো সেই একে আমি ফটোস করে একটা চোখ মেরে দিলাম। সরি মা, গেল বলনি চোখ, আমার চোখে যেন একটা কিছু কুটি পড়েছে, কিন্তু আমি ইচ্ছে করে চোখ মেরেছি। দিয়ে গেল মাসিয়ে বলা হলো, পেছনটা চুপ দিতে হলো, সরি মা আমার চোখটা কি পড়ে গেছে। ও যখন যেন কট করে তাকাচ্ছে, এবার আমার এই প্রতিক্রিয়া সাড়া দেয়নি, তখন রেগে গেছে, তখন বললো সরি মা আমার চোখেটা কি পড়ে গেছে। আমার দুটো উদ্দেশ্য হতে গেল, যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে কী জন্য বাদ দিয়েছি, যেটা বাদ দিলে কাজ হতো, আমাদের যে হাই পারবোলা বাদ দিয়েছে অর্থাৎ পরাবৃত্ত বাদ দিয়েছে, ওটা কোনো বাদ দেওয়ার প্রয়োজন থাকে না। যে উপবৃত্ত করবে সে এমনি পরাবৃত্ত পারবে, উপবৃত্ত হলেই তো পরাবৃত্ত নতুন পড়া যায় না। আচ্ছা অসীম জিবি বাদ দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, কারণ ওটা এই দুটি লাইনের অঙ্ক a/1 - এটা মানে পেচ্ছে বসে বসে যে অঙ্কটা করে দেবে, ওটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। হ্যাঁ আচ্ছা ম্যাথামেটিক্যাল রিজনিংটা বাদ দিয়ে, ঠিক আছে, বাদ দিতে তো কোনটা বাদ দিতে তো আমার মতে স্ট্যাটিস্টিক্স উপর বাদ দিতে। স্ট্যাটিস্টিক্স ওই স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে কাজে লাগে না, 11 12 কোনো জায়গায় লাগবে না। তা নাকি ওটা রেখে দিচ্ছে, মানে যে করেছে সিলেবাসটি সে যে কিচ্ছু জানে না, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। মানে লোক আমার তো সিলেবাস করে দিয়েছি, কার কিছু বলার নেই। যেমন আমাদের এই 8 মাস পড়া হয়নি, সেই বলুন না আমার মাসে খরচা 10,000 টাকা, 10 কি চাল দিচ্ছে, আর তো কিছু বলার নাই, চাল তো দিয়েছি, না খাবে রাখিনি, সে হচ্ছে এদের 8টা মাস ক্ষতি হয়ে গেল। কারণ যে চ্যাপ্টারগুলো বাদ দিয়েছে একবারে আননেসেসারি চ্যাপ্টার, কোনো প্রয়োজন নেই, ওই চ্যাপ্টারগুলো বাদ দিয়েছে। দিয়ে বলছে আমরা সিলেবাস কমে দিচ্ছি, কার কিছু বলার নাই, আমি বললাম ফরাস করে দিলাম। দিদি হেসে গেলি, আমিও বেশ প্রস্তুত হলাম যে না আমার সঙ্গে এনগেজ হচ্ছে। আর যখন ওই কটকট তাকাচ্ছে তখন সরি মা চোখে মোলা ফেলবেন। এই হলো ব্যাপারটা, এটা হচ্ছে তাই মায়ের দিকে দিয়েছে। হ্যাঁ তুই মানা না আমার তোমার ব্যাপার। আচ্ছা তাহলে ব্যাসার্ধ হচ্ছে এর বর্গ যুক্ত এর বর্গ, 9 যুক্ত 9 মাইনাস ধ্রুবক 6 একক 18 18 18 26 এই 36, তারপর বর্গ 6 একক। এরপর দেখো 2 নম্বর বৃত্তের কেন্দ্র C2 কি হবে এখানে
এই যে এ তাহলে পরে এর ইদানিং আমি দেখছি তো মানে চেহারাটা ভালোই এসছে, হয়তো নিজের ভুলটা বুঝতে পারছি এখানে যে না পড়লে আমার সব সমস্যা হয়ে যাবে। তাহলে এর বর্গ যুক্ত এর বর্গ মাইনাস ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ নেই তো জিরো বাদ যাবে, ঠিক আছে। এরপর C1 থেকে C2 দূরত্ব বার করুন, C1 থেকে C2, তাহলে এর 3 মাইনাস 3 এর 0,1, তাহলে দূরত্ব 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 কি হবে C1 থেকে C2 দূরত্ব, হ্যাঁ সেও কি মাধ্যমিক বড় না, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই তো বিন্দু আর এই বিন্দু এর মধ্যে দূরত্বের ফর্মুলা কি কি বলে চোখ রোজে বলো দুটো বিন্দু দূরত্বের ফর্মুলা বলা, তোমাদের কি পড়া বলো জানি, এই তোমার 11 এই অবস্থা ক্লাস 12 কি করলি আমার তো জ্বালিয়ে মেরে দিলি, আমি পারবো না। আবার তো এই সিলেবাস বাদ দিচ্ছে, যদি স্যার আমার ভাইটাল চ্যাপ্টার কিছু বাদ দেয়নি তো ক্লাস 12 কি করবো আমি এটা ডাকবো ক্লাস 9 কাছে এটা দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি সাইন দাদা 3 minus 0/2 into minus আমি আর আমার দ্বারা হবে না, আমি আর পারবো না। আমি যদি ন্যূনতম সহায়ক আর তোমাদেরকে না পাই আমি কি পড়াবো, আমার তো পড়ানো সেই গিয়ে বেনা মনে মানে মুখ ছড়ানো হচ্ছে উলুবনে মুখ ছড়ানো হচ্ছে সেরকম হচ্ছে তোমার কি জিত দাদা 3 minus 0 the whole square plus minus 3 minus 1 the whole square. পাঁচ একক 3 4 5 5 মানে দেখো 6 মাইনাস 1 তো আজ নাকি 6 মাইনাস 1 6 কাকে পেয়েছি R1 কি পেয়েছি R1 কাকে পেয়েছি R2 পেয়েছি এসছে। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব ব্যাসার্ধ বিয়োগফল সমান অবশ্যই আমাদের স্পর্শ করে, তাহলে অতএব বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে, যদি প্লাস হতো তাহলে বহিঃস্পর্শ করে, মাইনাস আছে অন্তঃস্পর্শ করে পরস্পর প্রুফ। এখন এই কাজ না, কাজ হচ্ছে পরের পার্টটা স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। দেখো এইটা আমরা বৃত্ত আঁকছি একটা বড় করে আর একটা ছোট করে, তাহলে এই বৃত্তটার কেন্দ্র মনে করো বড় বৃত্তের কেন্দ্র C1, ছোট বৃত্তের কেন্দ্র C2, টাচ পয়েন্ট ঠিক হবে। বলো দেখো এই ফিগার থেকে বাইরে আসছে C1 C2 টাচ পয়েন্ট ঠিক, এটি স্তম্ভভাগ তুলি অর্থাৎ স্পর্শ বিন্দু স্থানাঙ্ক ভাগ তুলি। দেখো C1টা কত পেয়েছি 3, -3, C2 কত পেয়েছি 0,1, তাহলে এই দূরত্ব 6 একক গো, ওই তো C1 তো ঠিক মানে এটা তো ব্যাসার্ধ, এই বড় বৃত্তের ব্যাসার্ধ C1 তো, হ্যাঁ, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ C2 হ্যাঁ। তাহলে এখন দেখো এইটা হচ্ছে 1, তাহলে তাকে দেখ এটি তো বই অন্তঃস্পর্শ করে না বহিঃস্পর্শ করি তো, তাহলে টি বিন্দু স্থানাঙ্কটা কি হবে বহির্ভূতের ফর্মুলা টুকলো, এখান থেকে দূরত্ব 6, এখান থেকে দূরত্ব 1, এই বিন্দু স্থানাঙ্ক দিয়েছে এই বিন্দু স্থানাঙ্ক দিয়েছে টি বিন্দু স্থানাঙ্ক করতে হবে। ক্লাস 9 এর এখানে নয়, ক্লাস 9 যদি করে থাকো স্টেপ আউট না করে এখানে আসো তাহলে বলতে হবে ঠিক আছে। দেখো কি তোমার অন্তর্ভুক্ত বহির্ভূত জানো না, জানো না তো কি এগুলো পড়াবে তোমার, আমি 9 পড়াচ্ছি নাকি, হ্যাঁ 9 থেকে পড়াই বাবু
কি সমীকরণ? 3 প্লাস দিদি কি বললেন ওই ব্যাচটা পড়াতে মনে না, এই ব্যাচটা পড়াতে গায়ে জব চলে আসে। আজকে সকালবেলায় 3.25 ঘন্টা পড়েছিলাম অ্যাট স্ট্রেচ। আরও 1 ঘন্টা থাকতাম, ওদের টিউশন ছিল বলে পালিয়ে গেল। আরও 1 ঘন্টা থাকতাম, 3.25 ঘন্টা কন্টিনিউয়াস বলে কাজ করেছি। ও আমার একটা ডিসএনার্জি হয় না, এক ফোঁটা। শুধু অত দাঁড়িয়েছিল আমার কাঁকার লাগছিল তখন, 5 মিনিট বসে দিয়ে কাটতে। তোমাদের এই 3 ঘন্টা পড়াতে মনে হচ্ছে আমার গায়ের জ্বর চলে আসছে, মানে কি করে 3 ঘন্টা পেরোবে। তোমার আমি বাড়িতে পুজো করতে গেছি, যে দেখেছি সারা সাময়িক আছে গাদা আর দক্ষিণ আছে চারানা, আর যা পুজো করতে ইচ্ছে হবে। তোমাদের গুণিত আমার গুণ হবে, প্রথম যাবে জিৎ দাদা বলো। 3 into 6 মাইনাস ভালো করে দেখো, এ এই জায়গাটা কিনেছে, তাহলে এ কিনবে এই জায়গাটা, তাহলে 6 কিনতে হবে, এবং 6 দিয়ে শুরু, বড় দিয়ে শুরু করতে হবে। 6 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 3 বাই 6 মাইনাস 1। উল্টো পাল্টা করলে হবে না, কে কার জায়গা কিনে দেখতে হবে। তাহলে এবার দেখো 1 পাবে এই মাইনাস 3 কে, 6 পাবে 1 কে, 6 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 3 তো বাই 6 মাইনাস 1। 0 থেকে 3 গেলে মাইনাস 3 বাই 5, মাইনাস 3 বাই 5। আর এটা দেখো 6 1 9, দেখুন এইগুলো যদি না পড়ো ক্লাস 12 কি পড়াবো ওদের। এরা ভাবছে অঙ্কটা লাগবে না। তুমি নিজেকে জানো না, তুমি যে মাস্টার মশাই কাছে ফিজিক্স পড়তে যাও, কেমিস্ট্রি পড়তে যাও, জিজ্ঞেস করে স্যার আমি যদি অঙ্কটা বাদ দিই তাহলে ফিজিক্সে ডক্টরেট করতে পারবো তো? আমি চাই আমি কালকে যে ডক্টরেট হয়ে যাই, বুঝেছেন? কেমিস্ট্রি পড়তে হবে, তাকে জিজ্ঞেস করবে স্যার অঙ্ক লাগে না তো, জিজ্ঞেস করবেন, তাহলে বলে দেবে অঙ্ক ছাড়া কোনো জায়গায় কিছু হবে না, কোনো জায়গায় কিছু হবে না। তাহলে তুমি যদি না পড়ো তাহলে কে করবে, তোমার কে কাজ করবে? তাই অন্তর্ভুক্ত বলে দিই যে কে কাজ জায়গা কিনেছে, প্রথম দিনই তো বলে দিয়েছে। হবে না, ওরকম হবে না, ফাঁকিতে কাজ হয় না, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। স্বামীজি বহু কাজ বলে গেছেন, শিকাগো শহরে ভাষণে বলে গেছেন যে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। চালাকি করে তাপ্পি দিয়ে পেরিয়ে হয় না। তাহলে গেল এই C1T দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ, C2T দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তবে দেখ C1 থেকে C2 মানে তবে ধরেছে, দেখ C1 C2 মানে তবে ধরে দেখ C1T মাইনাস C2T আছে না, আসবে কি? ওকে, মনে রাখতে হবে বহিঃস্পর্শ করলে অন্তর্বিভক্ত, অন্তঃস্পর্শ করলে বহির্বিভক্ত। বহিঃস্পর্শ করলে অন্তর্বিভক্ত আর অন্তঃস্পর্শ করলে বহির্বিভক্ত। এটা অন্তঃস্পর্শ করছে, তাহলে কি বিভক্ত হচ্ছে? বহির্বিভক্ত হচ্ছে। এই দুধে আছে বাইরেটা ভাগ হচ্ছে, বুঝেছো? তো বুঝতে পারলে? ঠিক আছে, এর বাইরে তুমি কিছু করতে পারো না, করা যাবে অন্য নিয়ম, কিন্তু তোমাকে এটাই করতে হবে। মানে বুঝে আমি কি বড় তোমাকে বলবি, আমি বলছি ভগবান বলছি আমার এটা ভাত লিখে এ তোদের ব্যাস আমার পড়া দিলি বিকেলবেলা 3 ঘন্টা, গত 3 ঘন্টা পড়াচ্ছি, কি মনে হয় না? গত 3 ঘন্টা কেন, ওদের একদিন 7টা পর্যন্ত বেরিয়ে যেত, 6:30 7 পর্যন্ত, কারণ ওদের দেরি হতো, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো দেখা যেদিন 4টে হতো সেদিন 8টা বেজে 7:30 বেজে যাচ্ছে, বুঝেছে? একটা সময় আমার ক্যান্ডিডেট থাকবে 4টে পর্যন্ত আসতে সময় পাবে, কারণ প্র্যাকটিক্যাল তাহলে সে আসবে করে। পড়াতে বসতাম 2টো থেকে, ওদের জিজ্ঞেস করে দেখবে, পড়াতে বসতাম 2টো থেকে, যারা এসে তো আমি এক্সট্রা কাজ করতে শুরু করতাম। একদিন দিন 6:30 7টা পর্যন্ত বেরিয়ে দিই, আমার কোনোদিন কাজে বেজার লাগে না। আর তোমাদের এই 3 ঘন্টা পড়াচ্ছি যে আমার কি গায়ে জ্বলন তা ঠিক নেই, মনে হচ্ছে কী করে 3 ঘন্টা পার করবো। কেন, এটা কারণ কি? তোমার মধ্যে আমার ব্যক্তিগত আক্রোশ কিছু নেই, কারণ ঝগড়া মানে ঝাঁপিয়ে কিছু নেই। আমি বললাম পুজো করতে গিয়ে সেই যে পুজো করতে গিয়ে ভালো করে দেখছি নানা উপচার আছে, হ্যাঁ, আমার বেলপাতাটা বিনা পয়সা বেশি ব্যবহার করে আছে, হ্যাঁ, আর দেখা গেছে ফুল, দেখা যাচ্ছে বর্ষাকালে গাঁদা ফুল ফুটে, গাঁদা ফুল দিয়েছে, ছোট্ট করে একটি চা দক্ষিণে আছে। আমার কি পুজো করতে মন যাবে? কোনো দরকার নেই আমার পুজো করে, ওতে ভিক করে খাবো। তোমার সেটা এমন হচ্ছে ভালো লাগে, বিরক্ত লাগছে। সত্যি কথা বলছি, আমার পড়াতে কোনো জায়গায় বিরক্ত লাগে না। যে ছেলে যদি আমার সঙ্গে খাটে, বুদ্ধির দরকার নেই তো, বুদ্ধির প্রয়োজন নেই, তাকে তো আমার সঙ্গে খাটতে হবে, আমার সঙ্গে মিশিয়ে যেতে হবে। সে আমার সঙ্গে মিশছেই না, ওই দূর মানে সবাই বড় ব্যাপার কথা বলে,
আমার মামা কোনো কিছু বলে নেই, আর কোথার থেকে কি স্যার 3,000 টিউটার সে কথা বলছে, তাহলে ওরকমই হবে, ওই রকমই হবে। তাহলে একটা কথা কতবার বলছি যে তোমার ক্লাস 12 মরে যাবে, ওরা না হেসে খেলে বলে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করতে না, আমাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে, যারা পড়ছে জিজ্ঞেস করবে, আর যারা পাস করে জিজ্ঞেস করবে, মানে ভালো জায়গায় জিজ্ঞেস করবে। যে কানা তাকে দিনই কি আর রাতে কি, যে পড়াশোনা করে না তাকে দেখি সে পড়াশোনার মূল্য দেখি বুঝে না, সে কোনো ব্যাপার নেই, সে 12 মাস চুরি করছে, পাস করেছে। যে ভালো সে তাকে জিজ্ঞেস করবে, পাস করে গেছে বা পড়ছে তাকে জিজ্ঞেস করবে যে ক্লাস 12টা কি, 11 যে না হয় 12 হবে না, এক ফোটা হবে না, তাকে জিজ্ঞেস করো, ভালো ছেলে জিজ্ঞেস করো। আমি তো আমার ছেলে জিজ্ঞেস করতে নেই যে আমার কাছে ছেলে জিজ্ঞেস করো, অনেকে তো আমার ছেলে ছাড়া তো গাদা ছেলে পাস করে গেছে, ভালো ছেলে জিজ্ঞেস করবে যে 11 ছাড়া 12 একটা অঙ্ক হবে না, একটা অঙ্ক হবে না। তাই 11 যদি নিখুঁত করা হয় তা 12 হবে, আমরা হবে না। আমি তো বলি আমার ছাত্র জিজ্ঞেস কর, তা আমার ছাত্র যারা পাস করে গেছে তাকে আমি আর জিজ্ঞেস বলতেও জানি, আর তার সঙ্গে আমার কন্ট্যাক্ট নেই, তাকে জিজ্ঞেস করবে না, ভালো ছেলে জিজ্ঞেস করতে হবে যে পড়ালেখাটা মূল্য বুঝে। আচ্ছা, তাহলে আমি 2-1টা করছি না, 2-1টা করার জন্য ক্লু দিচ্ছি। 1 নম্বর বৃত্তের কেন্দ্র সি বার করবে, ব্যাসার্ধ আর বার করবে। 2 নম্বর বৃত্তকে 3 দিয়ে ভাগ করে আগে জিএফসি আকারে নিয়ে আসবে, তারপর কেন্দ্র বার করবে C2, ব্যাসার্ধ R2, দিয়ে C1 থেকে C2 দূরত্ব বার করবে, সেটা দেবে R1 প্লাস R2, সম্ভবত আসতেও পারে। কি স্পর্শ করে বল নেই, তাহলে আমাকে 1 নম্বর বৃত্তের কেন্দ্র C1 বার করবে, ব্যাসার্ধ R1 বার করবে। 2 নম্বর বৃত্তকে 3 দিয়ে ভাগ করবে আগে, করার পর 2 নম্বর বৃত্তের কেন্দ্র বার করবে C2, ব্যাসার্ধ বার করবে R2, দিয়ে C1 থেকে C2 দূরত্ব বার করবে, সেটা যে R1 প্লাস R2 হয় তাহলে বহিঃস্পর্শ করে, আর যদি R1 মাইনাস R2 বা R2 মাইনাস R1 হয় তাহলে অন্তঃস্পর্শ করে। বুঝেছ? তো তারপরে স্পর্শ স্থান এরকম, বুঝছো? তাহলে 1 আর 2 এর মধ্যে কোনো পার্থক্য নেই, আগে প্রমাণ করতে বলেছিল, এখানে পরীক্ষা করতে হবে, ঠিক আছে? যাই হোক, চলে আসছি। দেখো 3-এর অঙ্কটা বহিঃস্পর্শ করবে আর স্পর্শ স্থান করবে, বাকিটা হবে না, বাকিটা কষ্ট হবে। এই বলছে স্পর্শ বিন্দুতে বৃত্তদের সাধারণ স্পর্শ সমীকরণ নির্ণয় করো, বুঝেছো? ওই পাঠ্যক্রম মধ্যে করবে না, ওটা ক্লাস 12 আছে স্পর্শ, তখন করবে। তাহলে আমার কি করতে হবে, 1 নম্বর বৃত্তের কেন্দ্র C1 বার করবে, ব্যাসার্ধ R1 বার করবে। 2 নম্বর বৃত্তের কেন্দ্র C2 বার করবে, ব্যাসার্ধ R2 বার করবে, দিয়ে C1 থেকে C2 দূরত্ব বার করবে, বুঝেছো? সে সমান অবশ্যই R1 প্লাস R2 আসবে, কারণ বহিঃস্পর্শ করে দিয়েছি তো, বুঝলে? দিয়ে আমাদের যেটা করতে হবে স্পর্শ বিন্দু স্থান, কোনো ঝামেলা নাই। এই তো ধরো এটা C1, এটা C2, টাচ পয়েন্টটি, তাহলে এই পয়েন্ট বেরিয়ে গেছে, এই পয়েন্ট বেরিয়ে গেছে, তাহলে এই ব্যাসার্ধটা বেরিয়ে গেছে, এই ব্যাসার্ধ বেরিয়ে গেছে, তোমরা করেছো তো। তার টাচ পয়েন্টটা কি হবে T, তাহলে এ পাবে একে, এ পাবে একে, অন্তঃস্পর্শ করে মানে এই বহিঃস্পর্শ মানে অন্তর্ভুক্ত। তাহলে R1 ইন্টু এর ভুজ প্লাস R2 ইন্টু এর ভুজ বাই R1 প্লাস R2, R1 ইন্টু এর কোটি প্লাস R2 ইন্টু এর কোটি বাই R1 প্লাস R2, তাহলে মানে টাচ পয়েন্টটা পেয়ে যাবে, বুঝেছো? তাহলে তোমাকে কি করতে হবে, একটাই নীতি। তাহলে 1 নম্বর বৃত্তের কেন্দ্র C1 বার করো, ব্যাসার্ধ R1 বার করো। 2 নম্বর বৃত্তের কেন্দ্র C2 বার করে, ব্যাসার্ধ R2 বার করো, দিয়ে C1 থেকে C2 দূরত্ব বার করো। করার পর এখানে যেহেতু বহিঃস্পর্শ করে বলেছে, সুতরাং R1 প্লাস R2 আসতেই হবে, ইজিলি সেবে। হ্যাঁ, এরপর টাচ পয়েন্ট আর স্পর্শ বিন্দু স্থান, টাচ পয়েন্ট বলবে, তাহলে টাচ পয়েন্টটি বুঝেছো? এটা দেখো না, এই তো এটা R1, এটা R2, এর বিন্দু এ বিন্দু বেরিয়েছে, টাচ পয়েন্ট এখানে ফিগারটা আছে, বুঝেছো? টাচ পয়েন্ট দুই বেরিয়ে যাবে, বহিঃস্পর্শ মানে অন্তর্ভুক্ত, বুঝেছো? অন্তর্ভুক্ত যোগ হয়, ঠিক আছে? তাহলে এই টাচ পয়েন্ট বেরিয়ে গেল, বাকি যে পার্টটা আছে কথা হবে, বাকি পার্টটা ক্লাস 12, ঠিক আছে? এখানে দেওয়া উচিত নয়, দেবেও না, ওই পর্যন্ত দেবে, বহিঃস্পর্শ করে প্রমাণ করো আর স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করো। তাহলে আমার 14 দেখা গেল না, 14 একটা দিই। 4 বলছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটি এই বৃত্তকে অন্তঃস্পর্শ করে তার সমীকরণ। দেখো খুব গুরুত্বপূর্ণ, 14-4,
ভালো দেখো কি বলেছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটি এই বৃত্তটিকে অন্তঃস্পর্শ করে। তাহলে কে বড় কে ছোট আমি জানি না, 5 একক ব্যাসার্ধ বড় না ওই বৃত্ত যেটা দেওয়া আছে সেটা বড়। তাহলে তার জন্য কি করবো, দেখো প্রথমে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে বলো x স্কয়ার প্লাস y স্কয়ার বলো প্লাস তারপর আচ্ছা দেখো জানি না আমি কে বড় হবে আমি সেটা জানি না। আগে আমার করতে হবে এই বৃত্তের কেন্দ্র, এর নামও তুমি দিতে পারবে না এখন, এই বৃত্তের কেন্দ্র নামও তুমি দিতে পারবে না। C1 আমরা C2 জানি বলে C1টা হবে না C2 জানি না, শুধু অন্তঃস্পর্শ করে বলা আছে। তাহলে যদি বড় বৃত্ত হয় তাহলে C1 হবে, অর্থাৎ যার ব্যাসার্ধ বেশি হবে সেটা C1 হবে, আর যার ব্যাসার্ধ কম হবে সেটা C2 হবে। তাহলে আমি জানি না এখন কি হবে, তাহলে কেন্দ্র বার করছি বড় টুকরো এই বৃত্তের কেন্দ্র -7, আমি পয়েন্টটা বসাচ্ছি না বুঝেছো, কারণ পয়েন্টটা আমি বসাতে পারি না এটা। এবং ব্যাসার্ধ এইটা মেন, তাহলে √, এর বর্গ যুক্ত এর বর্গ -+26, হ্যাঁ √g স্কয়ার প্লাস h স্কয়ার মাইনাস তো। তাহলে দেখো 51 আর 60 110 এর উত্তর। তাহলে এই বৃত্তটাই বড়, কারণ যে বৃত্ত নির্ণয় করতে হবে তার পাশে তো 5 বলে দিতে হবে, হ্যাঁ। তাহলে আমি এটাকে বলতে পারি C1, এটা বলতে পারি আমরা বুঝতে পারলে বুঝেছে বুঝে যে বৃত্তটা নির্ণয় করতে হবে তার পাশে তো 5 করতে। তাহলে এই C1টি যদি 5 হয় আর C2টি যদি 10 হয় তাহলে তো পুরো উল্টো যাবে বুঝেছ। তাহলে যে বৃত্ত নির্ণয় করতে হবে তার ব্যাসার্ধ বলেছে কত 5। তাহলে এখন তাকে দেখ এই ফিগারটাকে সাইড আপ, C1 C2 টাচ পয়েন্টটি ঠিক আছে। তাহলে দেখ C1টা কত পেলি -7, -5, এই জানি না আমি টাচ পয়েন্টটা বলে দিই, দেখ টাচ পয়েন্টটা কত -1,3। তাহলে দেখ তোরে একটু যে বুঝে নেই, এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 5, তাহলে বলতে পারি C1T এর মধ্যে C2 বুঝতে পারলাম। দেখো এ তো 10 পেয়েছি, 10 পেয়েছি হ্যাঁ বলেছেন। দেখো তাহলে এই যে এই C1T এইটা হচ্ছে 10, আর যে বৃত্ত নির্ণয় করতে হবে তার কাছে তো 5 বলে দিয়েছে, হ্যাঁ। তাহলে এইটা 10 এটা 5 এটা তো 5, তাহলে ইজিলি বলতে পারি যে বৃত্তটার কেন্দ্র হবে C2, C1T এর মধ্যে। তাহলে C2 স্থানাঙ্ক বার করব বলো, এই জি C2 -8/2 বলো না, দেখো এটা -4 -2/2, তাহলে দেখ এইটা পেয়ে গেলি কত -4, -1, আর ব্যাসার্ধ 5 বলা যায় আলফা মিটে পেয়েছিস আর এই পেয়ে গেলি, তাহলে বৃত্ত সমীকরণ পেয়ে গেলি না। তাহলে অতএব বৃত্তটির সমীকরণ, বৃত্তটির ইকুয়েশন দেখ, তাহলে আলফা এটা পেলে তো, তাহলে x আলফা তার হোল স্কয়ার প্লাস y বিটা তার হোল স্কয়ার সমান 5 স্কয়ার। তাহলে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 2y। দেখ 16 এর 17 থেকে 25 গেলে -8। দেখ বৃত্ত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস 2y -8 বুঝলে বুঝে ক্লিয়ার হতো। তাহলে এখানে কি হবে, আগে তুমি নাম দিতে পারবে না, নাম দিতে চলবে না, কেন পারবো না, কারণ এটা C1Tটা বড় না C2T বড় আমি জানি না। তাহলে আমি C1T বার করতে কত ব্যাসার্ধ বার করতে হবে, কত 10 পাচ্ছিস, আর যে বৃত্ত নির্ণয় করতে তার ব্যাসার্ধ 5 বলেছে, অন্তঃস্পর্শ করে বলে দিয়েছে। তাহলে এইখান থেকে এটা 10 এটা 5, তো তাহলে এই পয়েন্টটা বার করে নিচ্ছিস, আর টি পয়েন্ট বলা আছে কোন বিন্দু স্পর্শ করে। তাহলে C1T এর মধ্যবিন্দু C2, C1T তার মধ্যবিন্দু C2, তো C2 স্থান পেয়ে গেলি, C2 স্থান যখনই পেয়ে গেলি আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আলফা এটা বিটা আর ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, তাহলে x আলফা তার হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে বৃত্ত সমগ্র গেল, মনে যাবে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলে আসছি আমরা 15 অধ্যায়ে। খুব ভালো অঙ্কটা। এদের মধ্যে এদের ব্যাচে অভিলাষকে উন্মেষকে না ধরা হয়, কারণ তো মানে ফ্লোটিং ক্যান্ডিডেট, একদিন এদিকে একদিন ওদিকে, ওদের ব্যাচে না ধরা হয়। এই ব্যাচে আমি একে দেখতে পাচ্ছি একটু তাহলে পড়ছে, এখন দেখছি ইদানিং এ একটু পড়ছে, বা মানে মেয়েগুলোর মধ্যে ভালো, মানে হয় নীলুপা বা বিয়ের মতো নয়, মানে পৌলমা এখন ইদানিং খারাপ হয়েছে, পৌলমা অতটা ভালো নাই, কারণ দেখেছি পৌলম পারফরমেন্স খুব খারাপ আর ভালো নয়, কী কারণে জানি না, মেয়েটা চুপচাপ হয়ে গেছে আর পারফরমেন্স ভালো দিচ্ছে। আচ্ছা, নীলুপাও যে খুব আগের মতন আর চড়বড়া নেই, তো ওদের স্ট্যান্ডার্ড থেকে একটু হয়তো কম হবে। বাকি তো মেয়েগুলোকে আমি দেখতে পাচ্ছি সব কানা ধরা, কিচ্ছু জানেও না, চেষ্টা নয়। সব থেকে মুশকিল একটা মানুষ না পারে পড়া যায়, সে জানে না পারে নাই, ঠিক আছে পড়া যায়, সে যে আমার সঙ্গে কোঅপারেট করে, সে আমার চেষ্টা করে, জিজ্ঞেস করে এটা কেন হলো, কি বুঝতে পারলাম না, সে যদি বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু সে পারবে। আমি হায়ার সেকেন্ডারি হয়তো 35 বছর আমার টিউশন পড়ানো গেলো, হায়ার সেকেন্ডারি কাম মাধ্যমিক, তাতে করে আমি একটা জিনিসই বুঝেছি যে হায়ার সেকেন্ডারিতে যে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, বরঞ্চ আমি দেখেছি যাদের বুদ্ধি খুব বেশি তারা কিছু করতে পারে না, একটা দেখাতে পারে না। বল না অতি সুন্দরীর বর জুটে না, অতি ঘরণীর ঘর জুটে না। যদি খুব ঘর দেওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চায়, তার যেন বিয়ে হচ্ছে তার কুঁড়ে ঘরে, তার ঘরই নেই, সে পুঁজবে কোথায়, ঘরের ঘরে বাস করছে। আর দেখবে অতি সুন্দরী, আচ্ছা ওদের পরিবেশ আন্ডার পারফরমেন্স ভালো না, সব বাইকে ওই না কুঁচু করে এমন হলো যে লাস্ট দেখা যাচ্ছে যে পেঁচি মাতালটাকে বিয়ে করার তার সাধ্য নেই। ওই জন্য বলে অতি সুন্দরীর বর জুটে না আর অতি ঘরণীর ঘর জুটে না, এইটি হচ্ছে করে বাস্তব সত্যতা। যার জন্যে এখানে যদি খুব বুদ্ধিমান হয় সে দেখবে নিশ্চিত ফেল করবে, বেশি পেকে যাবে। আর যদি একবারই র মেটেরিয়ালস হয় না খাটে তাহলে সে ফেটে যাবে। কিন্তু দেখা যাচ্ছে বুদ্ধি খুব ভালো নয় আর খুব খারাপও নয় আর হেভি খাটে, তাদের কিন্তু রেজাল্ট হবে, তারা কিন্তু জীবনে দেখবে সাইন করবে। আর দেখবে খুব বুদ্ধিমান আর পড়ে না, তাদের সব জানতা, সে সব জানে, আমি এই 35 বছর কি জানি তার থেকে আমার সব জানে। এরকম ক্যান্ডিডেটগুলো তাদের কিচ্ছু করা যাবে না, এখানে বুদ্ধি খুব বেশি প্রয়োজন হয় না, বুদ্ধি চাই নিশ্চিন্ত ভালো করে এগুলো নিয়ে, কিন্তু বুদ্ধির সাথে সাথে ল্যাবোরিয়াস হতে হবে, ল্যাবোরিয়াস না হলে কিন্তু হবে না মোটি। দেখুন এই মেয়েরা দেখছি এখন একটু হলেও চিক লাগছে, দেখ ওটা ধরে রাখতে হবে, ক্রমশ এগোতে হবে, সব দেখুন আমার সব চিঠি থাকতে হবে। আজকাল সেরকম সেই চিঠি ভাবটাই নেই তো, এ দেখবি কোয়েল টোয়েল আমার তোরা আসবি, আমি তো শিখিয়ে যাচ্ছি না, তোরা একদম হুটু উন্নয় চলে আসবি, দেখবি কোয়েল নিবেদিতা ওরা কোথায় বসে, আমার এই দিকে বসে এই দিকে বসে চিটিয়ে থাকবে, বুঝলি? হয়তো ওদের বুদ্ধি কেউ ভালো করে না, অঙ্কান্ত বুদ্ধি কেউ ভালো করে না, নিবেদিতা যদি একটু আছে, কোয়েল সে অর্থে কিন্তু বুদ্ধিমতী মোটেই নয়, কিন্তু ওদের তাগিদ আছে, যে শেখার যে একটা অন্তর্দিক তাগিদ সেটা আছে, যার জন্যে ওরা তুমি খুব ভালো না করলে খুব খারাপটা হবে না, খুব ভালো যদি নাও হয় খুব খারাপটা হবে না, মানে ওদের মাধ্যমিক লেভেলে যে রেজাল্টটা হয়েছে তার কয়েক লক্ষ ভালো হবে, এটা বলতে পারি। মাধ্যমিক গাইডই পায় না, যাদের কাছে সব গাইড পেয়েছে তারা হয় ওকে দেখে না ওদিকে, আর নচেত তিনি হয়তো সেরকম জানান না, কী আর বলবো, বা দেখেন বা এরাই হয়তো সেভাবে গুরুত্ব জানে, কী জানি কী হয়েছে, নাহলে খুব একবারে ছ্যাঁচা ফেলে দেওয়া যাবে সেরকম না, মোটামুটি বাজালে বাজবে। কোন দেখ বলছে এই বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করলে সি-এর মান, দেখো 15 দাগে না করে আমি 15 দাগে 2টা করে দিচ্ছি, একা দুই একটা অঙ্ক, বুঝেছ? একটা খুব সহজ অঙ্ক করছি না, 2টা করে দিচ্ছি, বুঝেছ? 15 দাগে 2একটা করে দিচ্ছি, এক একটা তোমরা 2 যেমন করছে এক একটা তেমন করবে, বলছে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝেছ? আমি 2একটা করে দিচ্ছি এবং 2টাই বেশি পড়ে, বুঝেছ? দেখো যদিও দুটি জয়েন্টে পড়েছে কিন্তু 2টাই বেশি পড়ে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g ডট x প্লাস 2f ডট y ইকুয়াল টু 0। ওই জন্য আমি বলছিলাম যে 3 দিন আসবে, কারণ আমার অন্য ওদিকে বলতে কেন,
ওরা দুধেই একদিন আসছে তাতেই লেট কে আছে। এই যে সুদেশ না বলে মেয়েটা, দেখবে প্রতিদিন লেট, প্রতিদিন। অথবা আমি তো টিউশন যাবে না টিউশন, ওদেরকে আমি 2:15 পড়াতে, 2টো পড়াতে বসি, উনি 2:20-25 আসবে। তাকে মেয়েছেলে একটা মেয়েছেলে যদি একবার বলতে হয় তারপর দিন আর বলতে হয় না, সে বলেও কিছু হয় না। ওই জন্য কিছু বলে নেই, এই জন্য বলে যে আমি 3 দিন আসবে, আসবে চলে আসবে। এরপর ওদিকে বলতে মনে নেই, বলে কি আমি শুধু সে করেই না বাধ্য, একদিনই করছে না। এবার দেখো এই বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ করা মানে কি, অন্তঃস্পর্শ হতে পারে, বহিঃস্পর্শ হতে পারে। অর্থাৎ C1 C2 সমান R1 + মানে থাকতে হবে, তুমি তারপরে যেতে পারো। কি স্পর্শ করে নাই তো, তুই বলে অন্তঃস্পর্শ করে হবে না, আমি তো বহিঃস্পর্শ করতে পারি। যদি কেউ বলে বহিঃস্পর্শ করে, সে তো অন্তঃস্পর্শ করতে পারে। তার জন্য যদি স্পর্শ করে বলে, আমি যে বলেছিলাম দেখো, বহিঃস্পর্শ করলে C1 থেকে C2 দূরত্ব হচ্ছে R1 + R2, অন্তঃস্পর্শ করলে C1 C2 সমান মডুলাস R1 + R2, আর স্পর্শ করলে C1 C2 সমান R1 + R2। এটা নিতে হবে। তাহলে আগে আপাতত 1 নাম্বার বৃত্তের কেন্দ্র C1। আচ্ছা টুকলো বেশ যাও, তুমি জুড়ছিস তোকে হাই অনেক কম ছেলের প্রতি আমাকে জ্বালিয়ে দিচ্ছি যে ওর বাবার দুঃখ করে মাথা খাইবে, সেটা আমার হাত দুটো কেনে যাওয়া থাকে রসুপুর হাটে, জিজ্ঞেস দেবে সোমবারে কেনে যাওয়া থাকে ছেলেকে বেশ ফাঁসাতে পড়লাম। তো এ তো বাবার একটু দেখে মায়া হয় না, সে জন্মজীবনে পাপ করেছে। আমার তোমাকে দেখে তাই মনে হয় যে জন্মজীবনে পাপ করেছে। বলো এই বৃত্তের কেন্দ্র কি? x, y। এই যে এক ফোঁটা বই খুলে না ভিডিও দেখাবো না, ভিডিও কথা অন্য কিছু দেখা মনে করেন, আমার তো অন্য কিছু দেখো, অন্য কিছু না হলে এইভাবে এগুলো কেউ বলে। এই ভাষাটা যে বই বাবাকে শোনাবে, যে আমাকে ছোট লোক বলে বলুক, আমাদের ছোট লোক বলুক, আমার দেখা দরকার নেই। তবু তো বলবে যে হ্যাঁ মাস্টারটা বকে কিছু বলে, এর ভাবছি তোমাকে দেখবো মনে হচ্ছে কি তোমার বাবা ভাবছে আমি কিছু বলিই না হয়তো, ওই মার দেন স্যার মার দেন। আমি যে ছেলে পড়বে তাকে চোখ দেখালে সে পড়বে, তাকে বিধবা বলতে হয় না। আর যে পড়বে না তাকে যদি হাই ইলেকট্রিক শক দেওয়া হয় তাহলে সে পড়বে। মাইনাস কি সব গোল? স্যার মাইনাস জি কমা মাইনাস এফ। -G, -F এবং ব্যাসার্ধ R1 রাজেশ এখানে লাগা দরকার নেই, এটা একক। 2 নাম্বার বৃত্তের কেন্দ্র C2, এটা কি হবে? -G ডট কমা -F ডট এবং ব্যাসার্ধ R2 এ কি হবে? তাহলে G ডট স্কয়ার প্লাস F ডট স্কয়ার হয়ে যাবে একক। C1 C2 দূরত্ব বার করবে, বলো এই জি C1 C2 দূরত্ব বলবো তুমি প্রেমে পড়িনি, আমি আর দুই এগুলো পরে কারোর নাম করিনি কিন্তু নাম করছি, কারণ আমাদের তো একটু অন্ত ধারণা হয়েছে আমি গয়লাদের ছেলে বা তাঁতির ছেলে বলে, গয়লা দিকে বলে নিবুদ্ধি গয়লা আর তাঁতি দিকে বলে বুখা তাঁতি, আমরা বুখা তাঁতি ঘরের ছেলে বলি, কিন্তু তাহলেও গয়লারা যেমন দুধ দুয়ে দিয়ে চিনতে পারে কোনটা ঘাস খেকো দুধ, কোনটা খোল খেকো দুধ, কোনটা একেবারে শুধু খড় খেকো দুধ চিনতে পারে, তা আমরাও এই 35 বছর টিউশন পড়ে চিনতে পেরেছি। তাই একে ভালো বলছে, আস্তে আস্তে বলছে হ্যাঁ ক্রমশ যদি এগিয়ে যায় ভালো করবে, কিন্তু ওর প্রতি প্রেমে নয় যে ওর প্রতি প্রেম করে আমার সে বয়সও নাই। আর সত্যি বলতে কি আমার এই 35 বছর ট্রাগল করে কোনো বইয়ে বলতে পারো না যে তার সঙ্গে ওই রকম আমি বাক্যালাপ করেছি, যা বলি সবার সামনে বলি, যা বলি সবার সামনে বলি, আমার ওইসব পেছনে এক বলবো সামনে এক বলবো, কোনো মেয়ে তুমি যত করে আমার তো 5 মেয়ে পড়াইছি জিজ্ঞেস করে দেখবে কেউ বলতে পারো, যা বলি সামনে বলি, আমার ওইসব কে নাই। ও এখন একটু ভালো বলছে, আমাকে হালকা খারাপ বলে, এই যেমন আমি পৌলমীর নাম করছিলাম প্রথম মানে নীলুফার নাম করছিলাম, এখন আর তাদের পারফরমেন্স থেকে নাম করতে পারছি না, পারছি না, কারণ কি যে তার পারফরমেন্স ভালো হলে অবশ্যই ভালো বলবো। তাহলে এখন দেখো
যেহেতু বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করে তাই C1 C2 সমান R1 প্লাস মানে এটা লিখতে হবে। তাহলে দেখো C1 C2 দূরত্বটা ভেঙে দিচ্ছে আবার দেখ, তো G স্কোয়ার প্লাস G ডট স্কোয়ার মাইনাস 2G D ডট ভেঙে দিচ্ছে এটা, F স্কোয়ার প্লাস F ডট স্কোয়ার মাইনাস 2F F ডট এবার হয়ে যাবে দরকার নেই সমান R1 দেখ রুট ওভার G স্কোয়ার প্লাস F স্কোয়ার প্লাস মাইনাস R2 রুট ওভার G ডট স্কোয়ার। বুঝলে এখানে তিনটে রুট আছে, আমাকে দেখ প্রমাণে কি আছে ছোট্ট রেজাল্ট এফ জি ডট সমান এফ ডট জি, তার মানে রুটগুলো তুলতে হবে, আমাকে এটা বলে দিচ্ছে, তোমাকে বলে দিচ্ছে রুটগুলো তুলতে হবে। তাই রুট তুলতে হলে কমসে কম দুবার বর্গ করতে হবে। তিনটে রুট আছে মানে অ্যাকচুয়ালি দুটো রুট আছে, বুঝেছো? এই দেখ রুট এ সমান রুট বি প্লাস রুট সি আর, তাহলে প্রথম বর্গ এ সমান দেখ এটা এ প্লাস বি এর বর্গ, তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তো বুঝলে? তাহলে আবার দেখ এইগুলোকে নিয়ে আসবি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি এর বর্গ সমান 4bc, হ্যাঁ আর রুট আছে কি? তাহলে প্রথমে একবার বর্গ করেছি দেখ এটা, দ্বিতীয়বার বর্গ করলাম, বুঝেছো? তাহলে আমাদের যদি রুটটা তুলতে হয় তাহলে দুবার বর্গ করতে হবে, পৃথিবীর এমন কোনো মেথড নেই দুবার বর্গ করতে হবে। তাহলে প্রথম বর্গ করো রুট ফুটে যাক, তো জি স্কোয়ার প্লাস জি ডট স্কোয়ার মাইনাস 2g ডট প্লাস এফ স্কোয়ার প্লাস এফ ডট স্কোয়ার মাইনাস 2f এফ ডট, তাহলে এটা এ প্লাস বি বা এ মাইনাস বি, তার বর্গ মানে এ স্কোয়ার রুট এ লাগ কি রে প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2 ভিতরে হয় না, এই দাঁড়িতে a প্লাস মাইনাস b, দেখ a প্লাস মাইনাস b তার হোল স্কয়ার, যদি প্লাস ধরতাম তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 হতে, যদি প্লাস ধরি মাইনাস হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে? এবার কি কি কাটছে দেখ, এই g স্কয়ার কাটলো, এই g ডট স্কয়ার কাটলো, এই f স্কয়ার কাটলো, এই f ডট স্কয়ার কাটলো। এরপর দেখো রুট যুক্ত পদ একদিকে রুট বর্ধিত পদ একদিকে হর বর্গ, তাহলে এখন তাকিয়ে দেখ এই মাইনাস 2 এই মাইনাস 2 কেটে আসে দেখ, তাহলে মাইনাস জি ডট প্লাস এফ ডট সমান দেখ প্লাস মাইনাস কি রইলো না জি স্কয়ার প্লাস এফ স্কয়ার ইনটু জি ডট স্কয়ার, বুঝলে? দেখ বুঝতে পারছিস না, বুঝলে? আবার একবার করতে হবে, তাহলে প্রথম বর্গ করে এটা পেয়েছি, দ্বিতীয় বর্গ দেখ রুট যুক্ত একদিকে রুট বলতে আবার বলে a প্লাস বি হোল স্কয়ার, তো এটা পড়বে এই অঙ্কটা টেস্ট পরে পাতায় আছে দেখি, যদি না থাকে সে বলি এইটা। আর উদাহরণে এ বি সি দিয়ে একটা অঙ্ক থাকবে 1/a স্কয়ার প্লাস 1b স্কয়ার সমান 1/c স্কয়ার, দেখ সেই অঙ্কটা আছে জানি না কিন্তু থাকতে হবে, সেই অঙ্কটা পড়তে হবে। ওই দেখ উদাহরণ একটা একই অঙ্ক একই মেথড করবে, বুঝেছো? উদাহরণ 13টা দেখলি 13টা বুঝলি এই একই অঙ্ক, তাহলে এইরকম ভাবে করবে, এই হয় 14 15 2 বা উদাহরণ 13 মধ্যে একটা অঙ্ক টেস্ট পেপার পাতায় পাঠাবো, একটা অঙ্ক টেস্ট পেপার পাতায় পাঠাচ্ছে অঙ্ক। এবার দেখ তাহলে a প্লাস b এর বর্গ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান দেখ এটা সিম্পল গুণ করে দেখ জি স্কয়ার জি ডট স্কয়ার প্লাস জি স্কয়ার এফ ডট স্কয়ার প্লাস এফ স্কয়ার জি ডট স্কয়ার প্লাস এফ স্কয়ার এফ ডট স্কয়ার, বুঝলে? কি কাটছে দেখ তাহলে থাকছে কি দেখ, আমি এখানে চলে যাচ্ছি, দেখ এখানে আসুন, তাহলে দেখ
জি স্কোয়ার এফ ডট স্কোয়ার প্লাস জি ডট স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 2 জি ডট এফ এফ ডট ইকুয়াল টু 0 বুঝে যাচ্ছে তাহলে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে কি এটা হবে না তাহলে দেখ জি এফ ডট মাইনাস জি ডট এফ তার হোল স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 তো তাহলে এ মাইনাস বি স্কোয়ার তো তাহলে বর্গমূল করলে কি হবে জি এফ ডট সমান জি ডট এফ এটাকে বর্গমূল করলে পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই বিকল্প মেথড বার করতে এই নিয়ে করতে হবে তোমার 1000 বই ঘাটবে 1000 জন ব্যক্তি করতে হবে সব বাইকে নিয়ে করতে হবে এর বাইরে কিছু হবে না এর বাইরে কিছু ভুল করছে ঠিক আছে তাহলে আমাদের স্পর্শ করার শর্ত কি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব সমান ব্যাসার্ধের যোগফল বা বিয়োগফল অর্থাৎ C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2 তাই করছি এখানে 3টে রুট আছে মানে 2টো রুট আছে তাহলে প্রথম বর্গ করলাম যা কাটা গেল যা থাকার থাকলো দিয়ে রুট যুক্ত পদ একদিকে রুট বর্জিত পদ একদিকে আবার বর্গ করবো বুঝেছো ভালো করে দেখো যদি কোনো জায়গায় ডাউট থাকে বলো এক একটা থেকে অনেক সহজ অনেক আগে হয়ে যাবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ টেস্ট ফর পাতায় পাতা আছে এই অঙ্কটা নাহলে ওই উদাহরণ 13টা হবে কেজি মাথা বুঝে ক্লিয়ার এ টুকলো আমাদের মাথায় ঢুকে যায় আমাদের কম্পিউটার ব্যান্ড ঢুকে দেখতে পারে না মুশকিলটা ওখানে ঢুকে যায় কোথায় যে হারিয়ে যায় কিছু বুঝতে পারি আর বেরোবার সময় বেরোয় না কত মাথা ঢুকে কিন্তু মোটেই বেরোয় না সব থেকে বুদ্ধিমানে কাজ করতে যদি আর্টস থেকে পড়তে অঙ্কটা রাখতে রেজাল্ট বাম্পার আমার মেয়ের রেজাল্ট আমার মেয়েদের করোনা রেজাল্ট নয় অনেক ভাবছি করোনা রেজাল্ট আমার মেয়ের 465 পেয়েছিল টেস্টে ফল দেখো স্কুলে হয়নি 465 পেয়েছিল তার থেকে অনেক কমে গেছে 458 পেয়েছি তো কমে গেছে একটা টেস্টে যে রেজাল্ট হয় যে ফার্স্ট হয় আমার মেয়েটা ফার্স্ট হয়েছিল 11th টুয়েলভ ফার্স্ট এখানে ফার্স্ট তো যে ফার্স্ট গার্ড হবে যে কোনো স্কুলে যদি স্ট্যান্ডার্ড স্কুল হয় তাহলে মোটামুটি তো 20 থেকে 30 বাড়বে আর নিশ্চিত বাড়বে তা সেই হিসেবে আমার মেয়ে মোটামুটি ক্ষেত্রে না 490-এর কাছাকাছি মার্কস পেল কমে গেছে করোনাতে তাতে করে খুব বাড়ে নেয় ও দেখো আজকে মানে ওদের একটা পয়সা নিয়ে কী হবে আমি জানি না কালকে আবার যে কী হবে সে আদৌ নার্সিং কমপ্লিট করতে পারবে না এত চাপ দেখছি মানে এত চাপ এখন 6 দিন ছেড়ে গেছে ওদের 60 জন ক্যান্ডিডেট এই 1 মাস ক্লাস না হতে 6 দিন ছেড়ে গেছে বোঝা পারবো না 6 জন ক্যান্ডিডেট ছেড়ে গেছে বইতে তো ভলিউম দেখায়নি মেন নেচে দেখাতে আমি ক্লাস 2 দেখাইলাম এরকম বইটা এরকম চওড়া এরকম 15টা বই ক্লাস ফার্স্ট ইয়ার প্রতি ইয়ারে এরকম 15টা করে বই থাকবে হ্যাঁ আমি বেরোচ্ছি দেখালাম দেখ তোরা যে মানে এই কটা সিএ বইতে লাফিয়ে মরে যাচ্ছিস এখন 15টা করে বই 15টা বই বুঝেছে আর এরকম মোটামোটা বই বইগুলো ওয়েট কি বিদেশ থেকে বই তো এই আমাদের দেশের বই নয় তো ওগুলো একটা আমাদের দেশে বই নেই নার্সিংটা পুরোটাই বিদেশ থেকে বই বইগুলোর দাম কি একটা বই দাম ওই বইগুলোর দাম হচ্ছে 1700-1800 টাকা দাম হয়তো 15টা বইয়েতে প্রায় 7,000-8,000 টাকা যায় 7,000-8,000 দাম তো সবগুলো বই মোটা মোটা তাহলে এই যে অ্যানাটমি ফিজিওলজি বইটা হেভি মোটা তেমনি চওড়া 1700 কত দাম তো যদি ওইটা পড়তে অনেকে ধারণা আছে যে সায়েন্সে পড়বো ভবিষ্যতে অঙ্কে অনার্স নিয়ে পড়বো একমাত্র সায়েন্সের রেজাল্ট তখনই ভালো হবে যদি তুমি 3টে সাবজেক্টে ভালো তুমি স্ট্রং থাকবে বিশেষ করে অঙ্কে যে পারফরমেন্স ভালো হয় তা সায়েন্সে কিছু করতে পারবে নাহলে তুমি অঙ্কটাতে গেছে যাবে আর আর্টসে পড়লে কি অঙ্কটা প্রচুর টাইম পাবে প্রচুরটা টাইম পাওয়া যায় আমার মেয়েটা তো মানে লাস্টে অঙ্ক সব মুখস্থ হয়ে যায় সব মুখস্থ হয়ে যায় যেটা দিবে আমার মেয়ে তুই দেখ আমার কাছে তো ইয়েটা আছে মানে প্রোগ্রেস রিপোর্টটা প্রায় 2 বছর মিলে প্রায় 180টার মতো পরীক্ষা দিয়েছে দেখ 4 থেকে 5 দিন সাথে সেকেন্ড হয়েছে থার্ড নয় 4 থেকে 5 দিন ফার্স্ট সেকেন্ড হয়েছে ওদের ব্যাচ যারা পরে জিজ্ঞেস করে দেখবি প্রতিদিন ফার্স্ট প্রতিদিন ওটা ওর ক্রেডিট নয় ওটা ও আর্টসে পড়তে বলি আর্টসে পড়তে বলি কত ফেসিলিটি পেয়েছে সায়েন্সে পাবে না নাতাশা বুদ্ধি আর ওর বুদ্ধি যে খুব ফারাক এমন কিছু না নাতাশা বুদ্ধি আর আমার মেয়েটার বুদ্ধি যে খুব একটা ফারাক তা না কিছু কম বেশি হওয়ায় দিয়ে 19 পেলে 20 পাবে বা ও 20 পেলে 19 পাবে এরকম কিন্তু ওরা সায়েন্সে পড়তে গেছে সে অর্থে সায়েন্সের ক্যান্ডিডেট না কিন্তু দেখা যাচ্ছে ওই টাইম পায় না অঙ্কটা নাতাশা অঙ্ক তো মোটে
92 পেয়েছি, আমি 98 পেয়েছি। আচ্ছা দেখ এখন তাহলে দুটো, আচ্ছা 6টা 7টা মানে 12টা উদাহরণ অনেকগুলো হয়ে গেছে দেখো, আর বেশি করবো না, তাহলে পেয়ে উঠবে না। আচ্ছা এরপর তাহলে উদাহরণ কোনটা বললাম, 13টা হয়ে গেল। আচ্ছা আর কি দিয়েছে, 14 12 দিয়েছে, হ্যাঁ তাহলে 12টা হয়ে গেছে, 12 হয়ে গেছে, 13 হয়ে গেছে। আচ্ছা তাহলে দুটো হলো। আর এখানে দেখো অনেকগুলো অঙ্ক হয়ে লাগে, এখানে হচ্ছে দুটো আর 7টা 8টা 8 12 14। আর তাহলে আমি 16 দাগে একটা করে নিচ্ছি, বুঝলি? 16 দাগে 1 করে নিই, 16 দাগে 1 দেখো কি বলছে, আর বেশি অঙ্ক নেই কিন্তু, বুঝলে? শেষ দিকে বেশি অঙ্ক করতে হবে, ওগুলো অবশ্যই গাদা। 16 দাগে দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 1 0 বৃত্তটি যে জায়গাটির মধ্যবিন্দু 5,2 তার সমীকরণ। দেখ খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। কি আছে না, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল, এই বৃত্তের যে জায়গাটির মধ্যবিন্দু 5,2, মনে করো এবি, এই জায়গাটার মধ্যবিন্দু হচ্ছে 5,2, এটা অবজেক্টিভ পড়বে, তার সমীকরণ নেব। দেখো খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, 2 নম্বর অবজেক্টিভ, এটা বড় প্রশ্ন কখন না, বুঝেছো? তাহলে এখন দেখ আমরা যদি সেন্টার ঠিক করে যোগ করে দিই, ধর এটা সেন্টার সি, ঠিক আছে? আচ্ছা সেন্টার, এই সেন্টারটা উন্মেষ 4 মাইনাস 4 দেখ তোরা ইজিলি পারবি, খুব সহজ অঙ্কটা। তাহলে এই সিএম এর প্রবন্ধ পেয়ে যাবে, তাহলে এম এর প্রবন্ধ পেয়ে যাবি, এম এর প্রবন্ধ পেলে এম বিন্দু দেওয়া আছে, বিন্দু পড়া হয়ে যাবে, বুঝতে পারছো না? সিন্ধু স্থানাঙ্ক বার করবে, যে সিএম এর প্রবন্ধ বার করবে, ছবি গোল একটা বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর একটা বিন্দু স্থানাঙ্ক x2 y2, তাহলে ওই বিন্দুদের সংযোগ রেখার প্রবন্ধ কি? x y minus y1 by x minus x1. আমি এক বললাম, এক বল, আমি তোমাকে চালতার কথা বলছি, আমি চালতা কত রেখে দিব, চালতা ওই গাছে যে বেশি ধরে না, পোকা হচ্ছে, এই চালতা ঠিক হয় না, মানে এই পোকা হচ্ছে, তাই কম করে দিয়ে দিচ্ছি 50 টাকা কেজি, হয়তো আমার লাল সামনে ছাড়া দাম হয় 10 টাকা কেজি। আমি চালতার কথা বলেছি, চালের কথা শুনেছি। আমি কি বললাম মানে, দুটো বিন্দুর সংযোগকারী রেখার প্রবণতা কি? এরপর যতদিন যাবে চেপে বসবে, চেপে বসবে, দেখবে নেগেটিভ কথা বলে, শিক্ষা বিভাগে নেগেটিভ কথাবার্তা বলতে নেই, কিন্তু যিনি কথাটা বলেছেন তাকে জিজ্ঞেস করা দরকার যে তুমি কটা ছেলে পড়াইছো বাবা, কটা ছেলে পড়াইছো? আজকাল দেখবে অনেকে দার্শনিকভাবে বলা হয় কোনো ছাত্র বা ছাত্রীকে নেগেটিভ কথা শোনা উচিত না। অনেকে বলে দেখি, বিশেষ করে মনোবিদ যারা, আমি তো কিসের মনোবিদ, তুমি কটা ছেলে পড়াইছো? এরকম ছেলে যদি পড়াতে যায়, সে যদি বলে যে তোর দ্বারা হবে না, এই কথাটা বলা চলবে না, না না হচ্ছে তুমি করো, সে চুপচাপ মুখ বসে হয়ে যাবে। তাকে যদি আমি বলি না হচ্ছে হচ্ছে, সে কি ভাববে? তাহলে আমার এই মৌনতাই কি হচ্ছে আমার হওয়ার লক্ষণ, সে সেটাই ভাববে কি জিত y minus 1 y1 by x minus x1 কি, তার মানে m of আমি কি বলতে গেলাম বলতে, দুটো বিন্দুর সংযোগকারী রেখার প্রবণতা ফর্মুলা বাংলায় লেখাইছি, বাংলায় কথা বাংলায়, সেটা বলো। বাড়িতে তোমাদের কি জানো না, তোমার পড়া কেন তোমাদের করছো না, এই ভিডিওটা যে ভাইটাল, এই ভিডিওটা মূল্যই বুঝে না। আমি তোমাদের একটা কথা বলি, আমি সত্য না বললে তোমরা বুঝতে পারবে না, আমার সঙ্গে তোমাদের খারাপ ধারণা হতেই পারে, আমি কিন্তু বেশি শিক্ষিত নই, তার কথা বলে নেই ভালো, আমি কিন্তু হায়ার সেকেন্ডারি পাস, বুঝেছো? আমি বিএসসি কোর্স পুরো নিজে বাড়িতে পড়েছি, কারণ তোমাদের মতন সোনার চামড়ি আমার জন্মায়নি, মানে আমাদের এত ভালো আর্থিক পরিকাঠামো, সকালবেলা 2টি চুমা মুড়ি খেয়ে স্কুল যেতাম, ইংরেজি স্কুলে,
যে প্র্যাকটিক্যাল করে যখন বাড়ি আসতাম তখন বাজতো 5টা। আমার সাইকেলটার জন্য এলআইসি করেছিলাম 5 লাখ টাকা, বুঝেছো? সাইকেলটা আমার এত ভালো যে ইনাস থেকে এখানে আসতে পর্যন্ত মোটামুটি ধরে রাখো তোমার যদি 15 মিনিট লাগে, আমার 1.5 ঘন্টা টাইম লাগতো। এত ভালো সাইকেল। হাটের জন্য আমি এলআইসি করেছিলাম 5 লাখ টাকা। তাহলে বুঝতেছো, হেঁটা সত্যি অনেক বেশি জোরে আসা যায়, এত ভালো পরিবেশে আমার মানুষ। এসে বিকেল 5টার সময় এসে ওই জলে ভাতে, মানে ফ্যানে ভাতে জলে ভাতে বলে না, খেলাম, সারাদিন খাওয়া গেল। এত ভালো করে ছিলাম, তাই জন্য আমাদের পড়ালেখা বেশি করতে পারিনি। আমি ভারতবর্ষের এমন কোনো জয়েন্ট আইআইটি সেন্টার আমি চান্স পাই না, খোঁজ দেখো, ভারতবর্ষ সমস্ত জয়েন্ট ইঞ্জিনিয়ারিং যে ইয়ে আছে সব জায়গায় চান্স পেয়েছি। ভাবা এত রিসার্চ সেন্টার চান্স পেলাম, তোমরা জানো নি, নাম শুন না, হ্যাঁ, সেখানে চান্স পেয়েছিলাম। তা আমার জীবনের যে তোমার যে ফার্স্ট স্টুডেন্ট একটা পুরো দিন লেগে যাবে, কিন্তু কোনো জায়গায় কিছু করতে পারিনি। আমি যে উদ্দেশ্য বলতে চাইছি, আমার নিজের ভোগ ফ্রাঙ্গের জন্য বলিনি, যে উদ্দেশ্য বলতে চাইছি, আমি তখন যেটা পড়েছি তার 30% সিলেবাস এখন আছে, 70% আউট হয়ে গেছে। কিছু হয়তো মাধ্যমিক হয়ে গেছে, কিছুটা হয়তো বেস লেভেলে চলে গেছে, কিছুটা একটু বাদ চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি তো 100% পড়াচ্ছি এখন, দেখি না বাদ দিচ্ছি, কোনো চ্যাপ্টার বাদ দিই না, কোনো অঙ্ক বাদ দিই না। তাহলে আমি কোথা থেকে পড়লাম? আমি যেটা বলতে চাই সেই উদ্দেশ্য, আমি কিন্তু 30% জেনে পড়াচ্ছি, আর 70% জানতে হয়েছে আমাকে। কোথাতে জেনেছি? আমি কাউকে টিউশন করতে নি, টিউশনকে আমি পড়াতেও পারবে না, আমি পড়তে যাবো না, তারপর টিউশন পড়াবো না। তাহলে আমি কিন্তু ইউটিউব থেকে পড়াশোনা করেছি, আর বিভিন্ন বই থেকে পড়াশোনা করেছি। তাহলে আমার কোথায় অঙ্কটি কটা অঙ্ক আটকাচ্ছে? আমি তো তোর বইগুলো, তুমি এগো না, তোদের কোশ্চেন ব্যাংক অঙ্ক দিচ্ছি, সমস্যা করে দিচ্ছি, এই বই অঙ্ক দিচ্ছি, সমস্যা করে দিচ্ছি, টেস্ট অঙ্ক দিচ্ছি, সমস্যা করে দিচ্ছি, আমার কটা অঙ্ক আটকাইছে। আমি এই উদ্দেশ্যে বলতে চাইলাম, একটা মানুষ যদি ইচ্ছা করে, এই নেটটা এমন একটা জিনিস, ইচ্ছা করলে সে সব শিখতে পারে, সব করতে পারে। এই যে ভিডিওটা করাচ্ছে, ভিডিওটা তো গুরুত্ব দিচ্ছ তোমরা, একবার খুললে তো নামানোর সামনে ভিউয়ার্স দেখে নিল, আমাদের হ্যাঁ ভিউয়ার্স হয়ে গো, 56 ভিউয়ার্স হয়েছে, আমার খুশি। তুমি যে কিছুই করলে না, অথচ আমি যাবতীয় পড়াশোনা করেছি এই ইউটিউব থেকে। আমি মানে যতদিন আমি নেট নিয়েছি ততদিন ইউটিউবে পড়াশোনা করেছি, বাকিটা বই কিনে পড়াশোনা করেছি, বুঝেছে? খান্না শর্মা, আর ডি শর্মা, বিভিন্ন যে বই আছে বিভিন্ন বইতে পড়াশোনা করেছি। 70% থেকে আমি অ্যাকোয়ার করেছি, আর 30% আছে। আজ থেকে যারা 35 বছর 40 বছর আগে পড়াশোনা করে জিজ্ঞেস করে দেখবে, তার সিলেবাসের 30% আছে, বাকি পুরো পাঠে। যাই হোক, এখন দেখো, তাহলে এই বৃত্তের কেন্দ্র বার করবে, আর জ্যাটা মধ্যবিন্দু বলা আছে। তাহলে সিএম এর প্রবণতা দেখো, এম অফ সিএম 2 থেকে -1 বাদ দাও, করে দিলাম তো ভাই, বুঝলাম তো, 3/1 সিএম এর প্রবণতা পেলাম। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এম অফ এ বি নিশ্চিত পাল্টে যাবে, একের 3 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, এ বির প্রবণতা পেয়ে গেলে -1/3, আর এ বিটা তো এম বিন্দু আমি, তাহলে এ বির সমীকরণ আমরা এদিকে পেতে পারি y - y1, এটা x1 এটা y1 সমান m into x - x1, তো 3y - 6 সমান -6 + 5, তাহলে x + 3y = 11। বুঝেছো? দেখো তোমরা, এটা 2 নম্বর অবজেক্টিভ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু 3 নম্বরও নয়, 4 নম্বরও নয়, আর 1 নম্বরও নয়। এমসিকিউ ফর্মে দিলে 1 নম্বর, আর অবজেক্টিভ ফর্মে 2 নম্বর। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট আছে, বহু জায়গায় পাবে, মাথা বুঝে। তাহলে জ্যাটার আমরা মধ্যবিন্দু আছে, বৃত্তের সমীকরণ দেখে কেন্দ্র পেয়েছি, কেন্দ্র থেকে মধ্যবিন্দু যে এই যে রেখাটা পাচ্ছি এর প্রবণতা দেবো, আর এই 90 ডিগ্রি এই বি প্রবণতা দেবো, এই বি প্রবণতা পেলাম, এই বি বিন্দু আমি সমীকরণ পেয়ে যাবো। ঠিক আছে, আমরা যা টম পড়েছি তার 30% আছে কিনা দূরবীনে দেখতে হবে। 16 দেখো 2
বলে x প্লাস y রুট 2 একটি নির্দিষ্ট বৃত্তের জ্যা সমীকরণ। জ্যাটির মধ্যবিন্দু 1,1 বৃত্তটি এত এত বিন্দু হলে বৃত্তটির সমীকরণ। দেখো মনে একটা প্রশ্ন ভুল ছিল, কোনটা কি জানো আমার মনে নেই। দেখছি দেখ x প্লাস y ইকুয়াল 2 একটি নির্দিষ্ট বৃত্তের জ্যা সমীকরণ। কোন বৃত্ত আমি জানি না, তাহলে এ বি এই যে জ্যাটা তার সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাই তো? কি বলছে এই জ্যাটির মধ্যবিন্দু m 1,1 আর কি বলেছে না বৃত্তটা 2,0 আর 4,0 নেবে। বৃত্তটা 2,0 আর 4,0 বিন্দু। তাহলে বৃত্ত শূন্য। তাহলে তিনটে কন্ডিশন দেওয়া আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমরা জিএফসি মেথড ছাড়িয়ে যাই না। তিনটে কন্ডিশন দেওয়া থাকলেই আমাদের ধরতে হবে জিএফসি মেথড। ঠিক আছে, তাহলে লিখবো, ধরি কোন একটা অঙ্ক ভুল ছিল, কিন্তু কোনটা মনে নেই আমার। লিখে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। হ্যাঁ, তিনটে শর্ত দেওয়া গেলে বৃত্তের ক্ষেত্রে জিএফসি মেথড ছাড়া অন্য কিছুই হবে না, গিয়ে লাভ নেই। দেখ এই বৃত্তটা 2,0 নয়, এই বৃত্তটা 4,0 নয়, সিদ্ধ হতো। তাহলে এখন দেখ যেহেতু বৃত্তটি 2,0 ও 4,0 বিন্দু আমি, তাই x এর 2 বসাও, y তে 0 বসাও, 2 বসালে 4g, ay তে 0 হলো 0, x এর 4 বসাও, y তে 0 বসাও, তাহলে 16 প্লাস 0 প্লাস 8g 0। তাহলে এখন দেখো 4 থেকে 16 গেলে -12, 4 থেকে 8g গেলে -4g, তাহলে 4g সমান কি হলো -12। দেখো জিএফসির একটা পেয়ে গেলাম, এবার এফ পেতে বা সি পেতে হবে। ঠিক আছে, তাহলে এফটা আমি পেতে পারি না এখান থেকে, বুঝেছো? কারণ এই জি এর মানটা বসাতে সি এর মানটা পেয়ে যাবে, তা দুটো পেয়েছি। তাহলে দেখো অতএব দেখো এখান থেকে নিচ্ছি 4 -12, তো এটাকে 4 × -3 প্লাস সি ইকুয়াল টু 0, সি সমান 8 পেলাম। তিনটে অজ্ঞাত রাশি দুটো পেয়ে গেলাম, দেখো জি পেলাম, সি পেলাম। এবার এফ টি বার করতে হবে। এফটার জন্য আমরা কি করবো, দেখো দেখি এর জন্য সেন্টার নিচ্ছি মনে করো ও, তাহলে এই বৃত্তের যে সেন্টার, এই বৃত্তের সেন্টার, তাহলে -g, -f, তো তাহলে -g মানে দেখ 3, বুঝেছি না? ঠিক আছে, এই যে বৃত্ত তার কেন্দ্র কি -1/2 x সহগ, -1/2 y সহগ, তাহলে -g, -f, তো g এর মান তো -3 দেখেছি, তাহলে -g মানে 3 হলো না, -f। আচ্ছা দেখ তোরে এর প্রবণতা তো দিব্যি বার করতে পারলো, m অফ ওএম বার কর। এই মাত্র করলাম কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। হ্যাঁ, আর এই সরলরেখার সমীকরণ দেখ, তাহলে m অফ ab বললাম কৃষ্ণ x + y = 2 -1, তাহলে এই কোণ 90 ডিগ্রি রে। হ্যাঁ, তাহলে এর প্রবণতা গুণফল মান শোনাবে নিশ্চিত। তাহলে কি হবে দেখ, তাহলে আমরা বলতে পারি m অফ ওএম ইনটু m অফ ab সমান, তাহলে m অফ ওএম টা কত 1 প্লাস f বাই -2, m অফ ab টা কত -1। দেখ তো 1 প্লাস f সমান -2 হচ্ছে, তাহলে f সমান কত হলো -3। হ্যাঁ, তাহলে g পেয়েছিস, f পেলি, c পেলি, তাহলে বৃত্ত সমমিত কোনো শূন্য নেই, বুঝেছো? তাহলে বৃত্ত সমীকরণ কি পাচ্ছি, বৃত্তটির দেখ তাহলে x² + y² 2gx
মানে -6 তো 2fy -6y তো প্লাস c = 0 দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার -6x -6y প্লাস 8 = 0 ঠিক আছে মাথা বুঝছে তো ভুল নেই কোন একটা অঙ্ক ভুল ছিল পাল্টে দিয়ে হবে ঠিক আছে মাথা বুঝছে তাহলে তিনটে শর্ত দেয়া মানে তোমাকে তিন বিন্দু আমি বৃত্তের সঙ্গে অর্থাৎ জিএক্স মেথড তাহলে আমি বৃত্তের সঙ্গে ধরে নিয়েছি 2,0 বিন্দু হবে x থেকে 2 y থেকে 0 বসাইছি ফার্স্ট ইকুয়েশন 4,0 বিন্দু x = 4 y = 0 বসে সেকেন্ড ইকুয়েশন পেয়েছি বিয়োগ করলে c কেটে গেছে যে মানটা পেয়েছিস সেই যে মানটা এতে বা এতে বসে দিলে সেই মানটা পেয়ে যাবে জি পেলে সি পেলে তাহলে এখন দেখ এই বৃত্তিতে কেন্দ্র ও হয় তাহলে কেন্দ্রের সঙ্গে -g তো তাহলে -g মান 3 তো 3 -1 তাহলে এখন দেখ এই যে জ্যাটা তার মধ্যে বলা যায় তাহলে ও এম এর প্রবণতা বার করছিস করে জানতে পার বুঝতে পার আর এ বি প্রবণতা বার করছিস যেহেতু এইটা এর উপর লম্ব তাহলে প্রবণতা গুণ -1 কোলে এফ মান পেয়ে গেলি তাহলে এফ পেলি -3 জি পেয়েছিস -3 তাহলে কেন্দ্র পেলি 3 দিন তাহলে বৃত্তের সংখ্যা ঠিক হবে জি এর জায়গায় 3 এফ এর জায়গায় 3 আর সি এর জায়গায় 8 বসে দাও তাহলে বৃত্তের সংখ্যা হবে ঠিক আছে মনে হবে তাহলে 16 দাগে আমরা কমপ্লিট করলাম আচ্ছা আর বলবো আর বাড়ানো হবে বলবো দেখাও যে এই সরলাগাটি এই বৃত্তকে স্পর্শ করে আচ্ছা এইটা তোমরা যদি নাও করো হতে চলে কষ্ট হয়ে গেলাম বুঝেছো আমি করে দিচ্ছি এখন কিন্তু যদি নাও করো কোনো অসুবিধা নেই কারণ এটা এইখানে বইটা সাজায় নেই বইটা আগেকার সিলেবাসের অঙ্কটা ঢুকে দিয়েছি মানে 2015 সালের আগের অঙ্কগুলো ঠিক আছে সেটা 2015 সাল থেকে সিলেবাসটা চেঞ্জ হয়েছে অর্থাৎ রিফারবিশড হয়েছে মানে 11-এর কিছু অঙ্ক 12-এ গেছে 12-এর কিছু অঙ্ক 11-এ এসছে সেই সাজানোটা সাজায়নি যার জন্যে এই অবস্থা যেখানে আমি করে দিচ্ছি 17টা কিন্তু যদি তুমি বলো 11 করবো না করতে পারো রিসাফল করা উচিত ছিল রিসাফল করে একই কুলাঙ্গগুলো আসা কিন্তু ভালো পড়ানো হচ্ছে আর ভালো পড়ানো হচ্ছে তাহলে ওই দেখি তো মাথা খেয়ে যাবে একদম তো পড়ে না আর সব থেকে মেয়েগুলোকে আসছে আমার তো দীর্ঘদিন মেয়ে পড়াচ্ছে মেয়েদের না বুদ্ধি কম তাহলে ওই একবার বলে দ্বিতীয় দিন বলতে হয় না পড়া কিন্তু নিখুঁত পড়াছে এই রেজমি সুদেশ নাই দিকে যতই বলো দেয়ালের কাঁথ তো যত গোড়াল যত বলি বল কোনো ভূমিকা না ওদের তাই এই সুদেশ আমি আজ পর্যন্ত দেখলাম না যে ওকে একদিনও আর্লি এলো আমি জিজ্ঞেস হ্যাঁ তোমার টিউশন নিয়ে দিয়ে যেতে পারে মানে টিউশন নেই অত দেখ প্রতিদিন আছে না প্রত্যেক দিন শেষ আসে 20 মিনিট 25 মিনিট বাদ আসে তার মানে সেই চেষ্টাটাই নেই যে প্রকৃত ছাত্রছাত্রী হবে সে মাস্টার সঙ্গে চিঠি থাকবে তুমি কলেজে যাবে কলেজে গেলেই বুঝতে পারবে ইয়াং যদি মাস্টার হয় তোমাকে দেহ দিতে হবে ইয়াং যদি মাস্টার হয় আমার তোমার ইয়াং যদি মাস্টার হয় না তোমাকে দেহ দিতে হবে না তো ওই প্র্যাকটিক্যাল তোমার শেষ করে দেবে ওখানে প্রজেক্ট থাকবে ওই প্র্যাকটিক্যাল তোমার যে মার্কস থাকে সেই মার্কস তোমার কেটে দেবে আমার এক ছাত্রী করেছে নামটা করছি না অনেক কাজ চিনে সে দেখছো ঘরে ভালো না আচ্ছা আর মেয়েটার চরিত্রটা আর যা ওই রকম নয় এবার বাকি কলেজে যারা অঙ্কের অনার্স নিয়ে পড়ছে তাদের দেখশুন তো ভালো টাউনের মেয়ে আর মানে কি বলবো একটু মানে আর লোক দেখানি ভাবটা আছে সে মাস্টার শেষ অজ্ঞান চিটিয়ে পড়ে থাকে ঠিক আছে তাদিকে স্যারের যে নাম্বারটা আছে 40-এর মধ্যে কাউকে 37 দিয়েছে কাউকে 38 দিয়েছে আর এই মেয়েটা দেখশুন তো ভালো নয় আর গ্রাম অঞ্চলের মেয়ে তো অত চালাক সম্ভব নয় অত বুঝে না যে নাম্বার পেতে গেলে আজকাল আবার তোমাকে অনেক ইন্টুর ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে দিয়ে দেখা গেল সেই মেয়েটি 13 দিয়েছে 40-এর মধ্যে 13 দিয়েছে এবার বুঝে না তাহলে বুঝতে হবে ওই জন্য বলছি যে প্রকৃত ছাত্রছাত্রী আমি এখানে কী করতে এসছি শিখতে এসছি সে মাস্টার সঙ্গে চিটিয়ে থাকবে তুমি ওদের মন চরিত্র নাই বলে যে স্যার এটা কীভাবে করবো এটা বুঝতে পারছি না একটু চিটিয়ে থাকবে এরা কি আছে ছেড়ে যাওয়া যত দোষার পরে ওই মেয়েগুলো তুমি এই শিল্পা টিল্পা তো এখানে আমার কাছে বসে গেল ওই মেয়েগুলো ওখান থেকে ছেড়ে এখানে আমার কাছে আসবে আসার কোনো প্রশ্নই নেই আবার এলে যদি চরিত্র দোষ হনন হয়ে যায় মুশকিল আমার যদি তাকে গিলে খেয়ে দিই কিছুটা ব্যাপার তো বললেও হবে না বললেও শুনবে না আর শত থাকে
দেখা যাচ্ছে এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, স্পর্শবিন্দু স্থানাঙ্ক দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 নাকি? আর এক্স কি আছে? x minus y plus 2. আচ্ছা এক্স মাইনাস ওয়াই প্লাস 3 বললেও শুনবে না, ওদিকে বলে কি আবার যার নিজেরই বিরক্ত লেগেছে, ভাগুন সে দেখুন তো আছে বেশি আর দেখা পড়ে মরে যায় ক্যাপস করে। এখন দেখো একটা সরলরেখার বৃত্ত কখন স্পর্শ করবে? আমরা দেখো এইটা 11 না করলেও চলবে, দেখবে যে বৃত্ত পেয়েছে, তাহলে একটা সরলরেখা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, এটা হতে পারে, কিলো একটা সরলরেখা একটা বৃত্ত কি করতে পারে? দুটো বিন্দু ছেদ করতে পারে, একটা বিন্দু পারে আর ছেদ না করতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে না, ছেদ বিন্দু বার করতে হবে। ছেদ বিন্দুতে একটি পায় স্পর্শ করে, ছেদ বিন্দু দুটো পায় যা, আর ছেদ বিন্দু না পায় স্পর্শ কোণ হয় জ্যাও নয়, এই উদ্দেশ্যে করতে হবে, বুঝেছো? তাহলে আমাকে এখন কিন্তু দুটো সমাধান করতে হবে, করে ছেদ বিন্দু বার করতে হবে। ছেদ বিন্দু যদি আমি একটি পাই তাহলে সেটি স্পর্শ করে, তখন এই চিত্রটা হবে। আর যদি দুটো পাই তাহলে জ্যা হয়ে যাবে, তাহলে এখানে স্পর্শ করে প্রমাণ করতে বলেছে, তাহলে ছেদ বিন্দু একটা পেতে হবে, বুঝেছো? তাহলে এর জন্য কি করছি দেখ, এখান থেকে ওয়াই মানটা বার করে এক্স প্লাস 2, তো 1 নম্বর থেকে ফ্রম 1, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর যে মান বসা এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে এই এক্স স্কোয়ার 2x স্কোয়ার, 2 দুগুণে 4x, 4 থেকে 2 গেলে হ্যাঁ 2 দিয়ে ভাগ কর, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, তাহলে কি হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল 0, মানে বুঝছিস x সমান মাইনাস 1 এর বসা, তাহলে y কত বলি মাইনাস 1 প্লাস 2 তখন 1, তো তাহলে 2 নাম্বার সরলরেখাটা 1 নাম্বার বৃত্ত কোথায় ছেদ করছে? তাহলে অতএব 2 নাম্বার রেখাটি 1 নাম্বার বৃত্তকে মাইনাস 1 কমা ছেদ করে দাও, হ্যাঁ তুমি স্পর্শ করো না, মাইনাস 1 কমা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ স্পর্শ করে, একটা মাত্র বিন্দু ছেদ করে দিল, ঠিক আছে? তাহলে একটা মাত্র বিন্দু ছেদ করে স্পর্শ করা, হ্যাঁ তাহলে দেখ স্পর্শ বিন্দু স্থান কত, এটাতে স্পর্শ বিন্দু স্থান করো, দেখো তুমি মিলা বুঝতে পেরেছে? এর যদি এখন না করিস কোনো ক্ষতি কিছু নেই, ক্লাস 12 করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, যখন স্পর্শক প্রমাণ করতে হবে তখন এদের ছেদ বিন্দু বার করতে হবে, ছেদ বিন্দু দুটো পাই তাহলে এই ফিগারটা হবে, তাহলে তখন জ্যা হয়ে যাবে, তখন কিন্তু স্পর্শ হবে না। ছেদ বিন্দু একটা পেলে কি হবে, সেটা স্পর্শ করে, আর ছেদ বিন্দু কিছুই না পাস তাহলে স্পর্শ করে না, ছেদ করে না, বুঝেছো? তাহলে এইটা তো হয় নাই, এটা হচ্ছে, তাহলে এইটা একটা মাত্র বিন্দু ছেদ করে মানে সেটাই স্পর্শ করে, অর্থাৎ স্পর্শ, আর স্পর্শ বিন্দু বিন্দু মনে হবে। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, 17 পর্যন্ত আমরা লাইনে বহু অঙ্ক আছে, 3টে 5টা 9টা 10টা 15টা, আর উদাহরণে দেখো আমাদের 13 উদাহরণটা আর 12টা 15 17টা, আচ্ছা আর 14 দিছি দিছো তো হয়ে যাবে কত হবে দিনের কত হ্যাঁ কখন হলো